আপু কি করছো? ছাড়ো, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমাকে কিস করতে পারো না। অবশ্যই পারি কিস করতে, তুই আমার আপন ভাই না ঈশান, তাই শুধু কিস কেন, আরো গভীর কিছু করতে পারি। নাউজুবিল্লাহ, কি সব বলছো তুমি আপু? মানুষ শুনলে কি বলবে? চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, আমার তোকে লাগবে, এটাই বড় কথা। লাগবে মানে? আমি কি কোনো পণ্য নাকি যে কিনে নিবে? এত বেশি কথা বলিস না, কাছে আয়, একটু আদর করি। না আপু প্লিজ এমন করো না, আমি এসব পছন্দ করি না। তোকে তো কিছু করতে বলছি না, তুই শুধু অনুভব কর, আমি নিজেই সবটা করব। কি করবে তুমি? তোকে নিজের কাছে রাখার জন্য যা করা লাগে করব সোনা, কিন্তু তোকে তো আমার কাছে থাকতেই হবে। তুলির চোখে কিছু একটা ভেসে উঠল। হঠাৎ তার চোখটা জলজল করে উঠল, যেন যে করেই হোক ঈশানকে তার করতেই হবে, হয় ভালোবেসে, না হলে জোর করে। কোনো এক রহস্য যেন তুলির চোখে ভাসছে। তুলি ঈশানের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল, তারপর ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশান হতবাক হয়ে গেল, কি হচ্ছে তার সাথে? শেষে কিনা স্নেহর খালাতো বোন তাকে এইভাবে কিস করছে। লজ্জে তার মরিমরি অবস্থা। আল্লাহ, তার তো গার্লফ্রেন্ড আছে, সে জানলে কি করবে? নিশ্চয়ই জুতা পিটা করবে। ঈশান ছটফট করতে লাগলো ছাড়া পেতে। শেষে তুলি একটা জোরে কামড় মেরে ছেড়ে দিল। ঈশান মৃদু চিৎকার করে বলল, ইস, কামড়াচ্ছ কেন এভাবে? তুই এত নড়াচড়া করিস কেন? শান্তিতে একটু কিস করতে দিস না? তোমার কিস করার হলে বিয়ে করে তোমার বরকে করো না, আমার কাছে কি? ইস, ভালো কথা মনে করে দিছিস, চল আমরা বিয়ে করে ফেলি। কি সব যাতা বলছো? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার জুনিয়র খালাতো ভাই। বিয়ে করলে ভাই থাকবি না? চল বিয়ে করে লাইফটা এনজয় করি। ছি ছি, কি সব বলো তুমি? তোমার লজ্জা করে না আমার মতো পিচ্চি ছেলেকে এসব বলতে? না রে সোনা, তুই এত ছোট না যে এইসব আদর ভালোবাসা বুঝবি না, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবি না। ধুর, তোমার কাছে থাকলে ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারবো না। আপু একটু দূরে থাকো না, সব সময় কেন এমন করো আমার সাথে? আরে বাবা, এ কেমন ভাই, একটু মজা করলেই এমন মুখ করে বসে যায়। মজা করছো নাকি আমার মেজাজের পরীক্ষা নিচ্ছ? আমি তোকে শুধু বিরক্ত করলেই তুই এমন গম্ভীর হয়ে যাস, তাই তো আরো ভালো লাগে। তুলি ছোটবেলা থেকেই ঈশানের পেছনে লেগে থাকে। পড়াশোনায় ভালো, দেখতে সুন্দরী, আর ভীষণ আত্মবিশ্বাসী। অন্যদিকে ঈশান শান্ত, ভদ্র, আর সবার প্রিয় পিচ্ছি খালাতো ভাই। কিন্তু যতবারই ও খালার বাড়িতে আসে, তুলি ওকে এমনভাবে বিরক্ত করে যে বেচারা শেষমেশ পালিয়ে বেড়ায়। আমি কিন্তু খালাম্মাকে বলে দেব তুমি সারাক্ষণ আমাকে উত্ত্যক্ত করো। বল, দেখবি উনি বলবেন তুলি তোকে ভালোবেসে বলেই এমন করেন। হায় আল্লাহ, এই বাড়িতে আমার পক্ষে কেউ নাই। আমার পক্ষে একদিন তুই থাকবি, সেই দিনের জন্য অপেক্ষা কর। মানে? ভবিষ্যতে বুঝবি খালাতো ভাই মশাই। ঈশানের মুখ লাল হয়ে গেল। তুলি হেসে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু ঈশান তখনও হতভম্ব। এই মেয়েটা কেমন যেন অদ্ভুত, কখনো মজা করে, কখনো চোখে এমন দৃষ্টি ফেলে যে বুকটা কেমন কাঁপে। রাতের বেলা খালাতো বোনের বাড়িতে ঘুমাতে গিয়ে ঈশানের মাথায় একটাই কথা ঘুরছিল, তুলির ওই হাসিটার মানে কি সত্যি শুধু মজা? রুম থেকে প্রায় দৌড় দিয়ে বেরিয়ে এলো ঈশান, মুখটা লাল, চোখে অস্থির ছাপ। মনে মনে ভাবছে, এই বাড়িটা তো খালার, কিন্তু এখানে থাকা মানে আমার মান ইজ্জতের পরীক্ষা। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো ঈশানের খালা, গলায় আদর মাখা সুরে বলে, আরে ঈশান, কই যাস বাবা, এত তাড়াহুড়ো কিসের? না খালা, মানে আমি ভাবছিলাম এখনই বাসায় চলে যাই। এই তো একটু আগেই না এলি, এখন আবার যাবি? কিরে, কিছু হয়েছে নাকি? না না, কিছু না খালা, মানে একটু ভালো লাগছে না তাই ভাবছিলাম। খবরদার, কোথাও যাবি না, আমি না বলা পর্যন্ত এক পাও বেরোবি না এই বাড়ি থেকে। ঈশানের মুখ আরো শুকিয়ে গেল, মনে মনে গজরাতে লাগলো। আহারে আল্লাহ, এখন থাকলে তো নিশ্চিত আমার সর্বনাশ হবে। খালার মেয়ে মানে তুলি তো মানুষ না, ছোটখাটো দুর্যোগ। এই বাড়িতে থাকলে বোধহয় ইজ্জতটাই হারাবো একদিন। আপু আমার পিছে এমনভাবে পড়ে আছে যেন আমি কোনো সরকারি পুরস্কার।
মাও আবার পালাতে চাইছে নাকি? আমি কিন্তু ধরে ফেলবো। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ আবার শুরু করলো। খালা মুচকি হেসে ভেতরে চলে গেলেন আর তুলি ধীরে ধীরে করিডোর ধরে এগিয়ে এলো। চোখে সেই চেনা দুষ্টামি, মুখে মিষ্টি হাসি। ঈশান পিছু হটতে হটতে দেওয়ালে ঠেকে গেল। কোথায় যাস রে পালিয়ে? মার হুকুম শুনছিস তো? এই বাড়ি থেকে কেউ যাবে না। থাকলে তো শান্তিতে মরতেও পারবো না আপু, মানে তুলি আপু। আহা, এত ভয় পাস কেন? আমি তোকে খেয়ে ফেলবো না আপাতত। এই মেয়েটা একদিন না একদিন আমাকে ঠিক পাগল বানাবে। রাতে খাবারে টেবিলে আজ সবাই একসাথে, খালা, খালু, তুলি আর ঈশান। খাবারের সুবাসে গোটা ডাইনিং রুমটা ভরে গেছে, কিন্তু ঈশানের মন যেন কোথাও হারিয়ে গেছে। খালার চোখে সেটা ধরা পড়তেই গেল। ঈশান শোনা, কিরে খাচ্ছিস না কেন? থালা তো প্রায় অর্ধেক ভর্তি। না খালা, পেট ভরে গেছে। একটু খেয়ে কি পেট ভরে যায় নাকি? এতদিন পর আমার বাড়িতে এলি, ঠিক মতো খা। ঈশান চামচ হাতে নিলেও মুখে খাবার তুলতে পারছে না, কারণ পাশে বসা তুলি ঠিক যেন কোনো দুরন্ত বাচ্চা। কখনো চুপচাপ তাকিয়ে আছে, আবার হঠাৎ মুখ টিপে হাসছে, কখনো চুমু দেখাচ্ছে। ঈশান একবার তাকালে চোখে চোখ পড়ছে। তুলি চোখ গরম করে তাকাচ্ছে, যেন বলছে, চল এখনই পালিয়ে দেখ। এই মেয়েটা একদিন আমাকে হার্ট অ্যাটাক দেবে। খাওয়ার সময়ও শান্তিতে থাকতে দেয় না। কি হলো রে খালাতো ভাই? মাছের কাঁটা আটকালো নাকি গলায়? না না, কিছু না। কাটা লাগছে নাকি বাবা? পানি দেই? না খালা, ঠিক আছি, সব ঠিক। তুলি হাসি চাপা পড়ছে না, মুখ ঢেকে নিচু হয়ে আছে, যেন লজ্জা পেয়েছে। আসলে লজ্জা নয়, ওর ভেতরে আনন্দ। ঈশানকে অস্থির দেখে তুলি মজা পাচ্ছে। খাওয়া শেষে সবে যখন উঠল, তুলি চুপি চুপি ঈশানের পাশে এসে দাঁড়ালো। খাওয়া পছন্দ হলো না? আবার খাবার ভালো, কিন্তু পাশে কে বসে সেটা যদি ভালো না লাগে তখন স্বাদ পাল্টে যায়। আহা, কেমন যেন এই কথাটা ঠিক ভবিষ্যতের জামাইদের মতো শোনালো। কি বললে? কিছু না, ডেজার্ট খেয়ে নিস, তারপর জানাবো। এই মেয়েটা নিশ্চয়ই আমার জীবনে ঝড় বইয়ে দেবে। রাত বেশ গভীর। খালার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ঈশানের ঘরে আলো জ্বলছে। বেচারা সারাদিন তুলির দুষ্টামি সামলে এখন একটু শান্তি খুঁজছে। ঈশান বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবে, এই বাড়িতে থাকা মানে পরীক্ষার হলে বসা। কখন কোথা থেকে বিপদ আসে কে জানে। ঠিক তখনই দরজাটা কিঞ্চিৎ শব্দ করে খুলে গেল। ঈশানের বুক কেঁপে উঠল। কে ওখানে? ভূত। তুমি আবার এই সময় রুমে কেন? তোর ভয়টা দেখতে এলাম। দিনভর তো গম্ভীর, দেখি রাতে কেমন সাহস দেখাস। তুলি বিছানার পাশে এসে বসলো, হাতে একটা বালিশ, মুখে সেই দুষ্টু হাসি। ঈশান কম্বল টেনে নিজেকে ঢেকে ফেল। দয়া করে আজ আর কোনো দুষ্টামি করো না প্লিজ। ওরে বাবা, আমি কি কোনো বাঘ নাকি? একটু গল্প করতে এসেছি। গল্প মানে? দিনভর যা করছো তাতে এখন ভয় লাগে তোমাকে দেখে। আহা, আমি তোকে ভয় পাইয়ে দেই? আমি ভাবতাম তুই আমাকে পছন্দ করিস। কে বললে এমন কথা? তাহলে আজ চুপচাপ থেকেছিস কেন? আমি পাশে বসেছি, একবারও কথা বললি না। কারণ পাশে থাকলে মনটা অদ্ভুত লাগে, বোঝাতে পারবো না। তুলির মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। চুপ করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ বালিশ ছুঁড়ে মারল ঈশানের দিকে। এই নে, ভয় পাস কেন সব সময়? এই মেয়েটা 1 মিনিট শান্ত থাকতে পারে না? না, পারি না। কারণ তুই থাকলে মনে হয় দুষ্টুমি না করলে রাতে ঘুমই আসবে না। ঈশান বিরক্ত মুখে ঘুরে শুয়ে পড়ল, কিন্তু মনে মনে হাসি চেপে রাখল। তুলি হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রুমের বাইরে, আর ঈশানের চোখে ঘুম নামল এক অজানা অনুভূতির সঙ্গে, যেটার নাম হয়তো ভালো লাগা। পরের সকালটা ছিল নিস্তব্ধ, কোমল রোদে ঘরটা মাখা। জানালার পর্দা দুলে দুলে আলো এসে পড়ছে ঈশানের মুখে। সে তখনও গভীর ঘুমে, ঠোঁটের কোণে হালকা হাসি, যেন কোনো মিষ্টি স্বপ্নে হারিয়ে আছে। তুলি পাশে বসে চুপচাপ তাকিয়েছিল ওর দিকে। সেই শান্ত মুখটা, নিঃশ্বাসের ওঠানামা, সব কিছুতেই যেন একটা টান ছিল। অনেকবার ডেকেছিল, কিন্তু ঈশানের কানে কিছুই চায়নি। অবশেষে হাল ছেড়ে দিয়ে তুলি নিচু হয়ে এলো।
ঈশানের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল একদম নিঃশব্দে, ভালোবাসার ছোঁয়ায়। ঈশান হঠাৎ লাফিয়ে উঠে বসে পড়ল, চোখ বড় বড় করে। এই তুলি আপু, তুমি আবার কিস করছো? অনেকবার ডাকছিলাম, শুনিস নাই, তাই ভাবলাম চুমু দিলে হয়তো ঘুম ভাঙবে। চুমু কেন দাও? আমার বুক কাঁপে, তুমি জানো না? তুলি ধীরে ধীরে এগিয়ে এসে ওর বুকের উপর হাত রাখলো, তারপর চোখে চোখ রেখে মিষ্টি গলায় বলল, আমি চাই তোর বুক কাঁপুক, শুধু আমার নাম শুনে, শুধু আমার ছোঁয়ায়। ঈশান কিছু বলতে যাচ্ছিল, ততক্ষণে তুলি আবার হেসে ওর গালে একটা ছোট চুমু দিল। ঘরটা তখন শুধু নিঃশ্বাসের শব্দে ভরে গেল। একরাশ রোদ, এক চিলতে ভালোবাসা আর একজোড়া ধুকপুক করা হৃদয় একসাথে বাঁচতে লাগলো। ঈশান তখনও আদু ঘুমিয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তুলির মুখে চঞ্চল হাসি। সে আয়নার সামনে চুল ঠিক করতে করতে বলল, এই ফ্রেশ হয়ে রেডি হ, তোকে আজ আমার ভার্সিটিতে নিয়ে যাব। যাব না কোথাও, খুব ঘুম পাচ্ছে আমার। বেশি কথা না বলে উঠে রেডি হ, না হলে টেনে তুলবো এখন। তোমার ওই বান্ধবীরা আমাকে সবসময় বিরক্ত করে, খালি বলে কিউট বাচ্চা কিউট বাচ্চা, খুব লজ্জা লাগে আমার। ওরা ঠিকই বলে, তুই তো কিউট জামাই আমার। কি সব বলো এসব? আমি তো তোমার ভাই। সময় হলে দেখা যাবে কে ভাই কে জামাই। এখন উঠে চলো, দেরি করিস না। ঈশান গজগজ করতে করতে উঠে পড়ল। তুলি তখন মুচকি হেসে ওর দিকে তাকিয়ে বলল, এই কিউট মুখটা নিয়ে ভার্সিটিতে গেলে আমার বান্ধবীরা তোকে দেখে আবার মুগ্ধ হয়ে যাবে। আমি সামলাতে পারবো তো? তুমি একদম অসহ্য। অসহ্য হলে তোকে এত ভালো লাগে কেন বলতো ঈশান? সকালটা অদ্ভুত শান্ত। উঠানে হালকা রোদ ছড়িয়ে পড়েছে। রান্নাঘর থেকে তুলির মায়ের কণ্ঠ ভেসে আসছে, তুলি, ঈশানকে ডেকে আনমা, সকালের নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলি তখন আয়নার সামনে দাঁড়িয়ে লিপগ্লস পরছিল। মুখে একরাশ হাসি নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল ঈশান তখনও চুল এলোমেলো করে নিচের দিকে আসছে, চোখে ঘুমের ছাপ, মুখে বাচ্চার মতো ভাঁজ। তুলি হেসে বলল, এই একে বলে ঘুমকাতুরে ভাই। তুমি তো জানো রাতে তোমার ঝামেলা সামলাতে ঘুমটাই ঠিক মতো হয়নি। আমার ঝামেলা আমি কি করি বলো দেখি? রাতে রুমে এসে গল্প টিপ্পনি, তারপর বালিশ ছেঁড়া, এগুলো ঝামেলা বলে না? তাহলে আজ থেকে তোর সাথে কথা বলবো না, ব্যাস। না না, আমি তো মজা করলাম। তোমার কথা না শুনলে সকালটাই ফাঁকা লাগে। এই তোরাই দুজন আবার কি শুরু করলি? এসে টেবিলে বস। টেবিলের উপরে সাজানো গরম পরোটা, ডিমের কারি আর দুধ। তুলি সবার প্লেটে তুলে দিচ্ছে আর চোখ টিপে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান লজ্জায় মাথা নিচু করে খাচ্ছে। খালা বলেন, ঈশান, খাচ্ছিস না কেন সোনা? পরোটা এখনো অর্ধেক পড়ে আছে। খালা পেট ভরে গেছে। এইটুকু খেলে হবে না বাবা, পুরুষ মানুষ না, পাখি নাকি? সবটা খা। হ্যাঁ মা, ও তো এখন ভার্সিটিতে যাবে আমার সঙ্গে, শক্তি লাগবে। খাই ঈশান, না খেলে রাস্তায় মূর্ছে যাস না যেন। তুমি কি আমাকে নিয়ে মজা করছো নাকি? না রে, আমি তোকে নিয়ে গর্ব করি, আমার কিউট পার্টনার। ঈশান চুপ করে গেল। মুখে হাসি চাপলেই যেন আরো কিছু বলবে তুলি। নাস্তা শেষে তুলি ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলল, চল, আজ আমার ভার্সিটিতে নিয়ে যাচ্ছি তোকে, সবাই দেখে নিক আমার মানে বন্ধু ঈশানকে। না না, আমি যাব না। তোমার বান্ধবীরা সারাক্ষণ কিউট কিউট বলে বিরক্ত করে। ঠিকই তো বলে, চল তো, বেশি কথা বলিস না। কিউট না, আমি তো তোমার ভাই। সময় হলে দেখা যাবে কে ভাই কে জামাই। এখন ওঠ, না হলে তোকে কাঁধে করে নিয়ে যাব। তুমি একদম পাগল মেয়ে। পাগল তুই? তোর জন্যই। এখন চল, আমার ভার্সিটির রাজপথে আজ তোকে দেখাবো তুলি রহমানের কিউট কম্পেনিয়ন কাকে বলে। তুমি এমনই থাকবে সারা জীবন? এমনই, তুই যদি পাশে থাকিস। তাদের দুজনেই হাসিতে সকালের রোদটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। খাওয়া শেষে তুলে হাত ধরে ঈশান বের হলো বাড়ি থেকে। রাস্তায় রোদ হালকা, বাতাসে ফুলের গন্ধ, তুলি মুখে হাসি। ঈশান বালিশের মতো দুহাত দুলিয়ে হাঁটছে, চোখে সামান্য লজ্জা। তুলি ভার্সিটি গেটে এসে বলল, চল, আজ আমার বান্ধবীদের সাথে পরিচয় করাবো। আমি কি করব? তুমি জানো তো লজ্জা লাগে। লজ্জা?
তুমি আমার সঙ্গে আছো, আর কিছু লাগবে? তুলির বান্ধবীরা তখন খুঁজে বের করলো ঈশানকে, চিৎকার দিয়ে একসাথে এগিয়ে এলো। হাই হ্যান্ডসাম, তোমাকে কতদিন পরে দেখছি। আচ্ছা, তুমি কি এত কিউট ছিলে সব সময়? আহা ঈশান, আমাদের তুলির সঙ্গে কি ভালো কাটছে। আপু মানে কি সব বলেন? আপনাদের কাছে আসলে লজ্জা লাগে? আরে বাবা, লজ্জা পাও কেন? তোমাকে তো আদর করি বলি। দেখেছিস কত সুন্দরভাবে সবাই তোর প্রতি আগ্রহ দেখাচ্ছে। এবার থেকে তোকে আর লজ্জা পাবার দরকার নেই। বান্ধবীরা হাসতে হাসতে ঈশানকে ঘিরে ধরল, তুলির চোখে দুষ্টামি। এই হলো আমার জামাই, কিউট, সাহসী আর লাজুক। মুখে মিষ্টি হাসি। সকালের ক্লাস শেষ। তুলির হাত ধরে ঈশান ক্যান্টিনের দিকে এগোচ্ছে। ক্যান্টিনের আলো পড়ছে খোলা জানালার ফাঁক দিয়ে, বাতাসে সিগারেট মুক্ত মিষ্টি রোদ। তুলির সঙ্গে তুলির বান্ধবীরাও এসেছে, মুখে হাসি, হাতে ট্রে। তার টুকটাক কথা বলছে, হেসে খেলে ঈশানকে মাঝে মাঝে ঘিরে ধরে দুষ্টামি করছে। ঈশান, তুমি তো আমাদের তুলির সঙ্গে সবসময় লাজ্জুক আচরণ করো। হ্যাঁ, দেখছি না, তুমি একটু হাসলেই তুলির চোখে ঝলক ধরে। আরে বাবা, আমার জামাইকে একটু সময় দাও, এবার সে বসে আমাদের গল্প শুনুক। ঈশান চুপচাপ ট্রের দিকে তাকিয়ে আছে, মুখে হালকা লজ্জা, কিন্তু চোখে সে দুষ্টামি আর হাসি খুঁজে পাচ্ছে। এই মেয়েগুলো একবার চোখে মুখে তাকালে মনটা থমকে যায়। বিয়ে ছাড়াই জামাই বানিয়ে দিল। তুলি বান্ধবীরা খাবার অর্ডার করছে, ফ্রেশ ফ্রুট জুস, স্যান্ডউইচ, হালকা স্ন্যাক। তুলি হেসে বলল, ঈশান, তুমি কি নাস্তা খাবে না? আজ শুধু তোমাদের দুষ্টুমি দেখছি, খাওয়ার কথা পরে। আরে বাবা, কি রে, আমরা নাকি খাচ্ছি আর তুমি শুধু চুপচাপ দুষ্টামি দেখছো। দেখেছিস আমার জামাইটা কেমন ধীর, ওর লাজুক হাসিটা সবচেয়ে সুন্দর। ঈশান নিজেও হাসছে না, কিন্তু হৃৎপিণ্ডে ঠান্ডা ঢেউ। সেসব দুষ্টামি দেখছে, ছোট ছোট হাসি, তুলির চোখে ঝলক, বান্ধবীদের মিষ্টি হেসে খেলা, সব মিলিয়ে যেন এই সকালটা এক অদ্ভুত রোমান্টিক মুহূর্তে ভরে গেল। স্বাধীন ভার্সিটিতে হুলুস্থুলুসের পর বিকেলে ঈশান যখন বাসায় ফিরল, মুখটা গম্ভীর, চোখে ক্লান্তি আর মনে প্রচণ্ড বিরক্তি। তুলি তখন ঘরে আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে। দরজায় দাঁড়িয়ে ঈশান একদম গম্ভীর গলায় বলল, তোমার সাথে তো আমার বিয়ে হয়নি আপু, তাহলে তুমি সবার সামনে বারবার জামাই জামাই বলো কেন? আমার লজ্জা করে না? তুলি আয়না থেকে তাকিয়ে হেসে উঠল, তারপর ধীরে ধীরে উঠে এসে ঈশানের গাল টেনে দিল মিষ্টি করে। ওরে বাবা, তুই লজ্জা পাস নাকি আবার? আমার কিউট জামাই লজ্জা পায় নাকি? আমাকে আর মানুষের সামনে জামাই বলবে না, আমি খুব লজ্জা পাই। আমি তোমার খালাতো ভাই, তাই খালাতো ভাই বলবে। না, কখনো না। আমি তোকে জামাই বলবো সব সময়, কারণ তুই শুধু আমার, অন্য কারো না। তুমি এভাবে বলো কেন? তোমার মুখ থেকে শুনলেই বুক ধরফর করে। তোর বুক ধকধক করবে আমার নামেই, এটাতেই তো শান্তি। তুই বুঝবি না ঈশান, আমি তোকে দেখলে মনটা নরম হয়ে যায়। তুমি এমন করে কথা বলো না আপু, ভালো লাগে না, মনে হয় অন্যরকম কিছু বলছো। যা শুনছিস তুই তাই ভাববি। আমি যদি বলি তুই শুধু আমার জন্যই তৈরি, তাহলে বিশ্বাস করবি? তুমি পাগল, আমি এখনই চলে যাচ্ছি। যাবি না কোথাও, বস এখানেই। আজ থেকে আমি তোর নাম রেখেছি আমার জামাই, এই নামে ডাকলেই মিষ্টি লাগে। তুমি একদিন আমার জীবন পুরো ওলটপালট করে দিবে তুলি আপু। সেই তো চাই ঈশান, তোর জীবনটা যেন পুরোটা আমার নামেই লেখা থাকে। তুলির চোখে ভালোবাসা, মুখে দুষ্টামি, ঈশানের মুখে লাজুক হাসি। এই লড়াই, এই ভালোবাসা, এই মিষ্টি অস্বস্তি, সব মিলিয়ে যেন এক অদ্ভুত সম্পর্কের সূচনা হতে চলেছে। তুলি মনে মনে বলল, তোকে ভালোবাসাই যে আমার দায়িত্ব ঈশান, এটা তো পালন করতেই হবে। সন্ধ্যা নামলো, ঘর ভরে গেল নরম আলো দিয়ে। তুলির হাতের কাছে সবসময় এক অদ্ভুত আনন্দ। সে রান্নাঘরে দাঁড়িয়ে নানা রকম খাবারের টেবিল সাজাচ্ছিল। গরম ফ্রাইড রাইস, মাখন মাখানো রুটি, ছোট ছোট স্যান্ডউইচ আর চকলেট কেক। তুলি নিজেই মৃদু হাসি ধরে রাখছিল, মনে মনে ভাবছিল, আজ ঈশানকে একটু বিশেষভাবে খুশি করব। এই নে, সব তোর জন্য বানালাম। তুমি এত কষ্ট করছো, কিন্তু আজ খেতে ইচ্ছে করছে না। কেন না,
একটু খা, না হলে আমি মনে করব তুমি খালি দুষ্টুমি ছাড়া কিছুই খাও না। না আপু, আজ সত্যি খেতে ইচ্ছে করছে না। তুই কি এত ছোট? আমি তোকে ভালোবাসি সেটা বোঝার জন্যই বানালাম, খা। প্লিজ আপু, এসব কথা বলো না, আমার ভালো লাগে না। দেখছিস আমি কেবল চাই তুই খাস, তোর জন্যই আমি এত কষ্ট করছি, বুঝছিস না? ঈশান ধীরে ধীরে হাত বাড়ালো, কিন্তু মুখে কিছু বলল না, শুধু চোখে মিশ্র লাজ আর অবাক লাগা। তুলি হাসি চেপে ধরে ঈশানের হাতে স্যান্ডউইচ ধরিয়ে দিয়ে বলল, দেখছিস, তুই যদি খেতে না চাস আমি নিজেই খাইয়ে দিব, আমি তোকে ছেড়ে দেব না, বুঝলি? ঠিক আছে আপু, খাচ্ছি, কিন্তু শুধু খাচ্ছি এসব কথার জন্য না। ওরে বাবা, তুই খাচ্ছিস আর কথাও শুনছিস, আমি খুশি। তুলি আস্তে আস্তে ঈশানের কাছ ঘেঁষে বসল। ঈশান প্রথমে চমকে সরে যেতে চাইল, কিন্তু তুলি তা হতে দিল না। সে ঈশানকে টেনে নিজের বুকের উপর ফেল। ঈশান লজ্জায় দ্রুত সরে যেতে চাইল। তুলি ঈশানের একদম কাছে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, কিস করতে লাগলো ঈশানকে। ঈশান কেঁপে উঠে সরে আসতে চাইলে তুলি তাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে তারপর উঠে বসলো। তারপর আবার ঈশানের ঠোঁট কামড়ে ধরল। ঈশানের হাত দুটো নিয়ে তুলি কোমরে রাখলো। ঈশানের হাত থরথর করে কাঁপছে। তুলি অনেকক্ষণ কিস করার পর বলল, এরকম কাপাকাপি না করে এনজয় কর, দেখবি ভালো লাগবে। আপু প্লিজ, আমার গার্লফ্রেন্ড আছে, ও জানলে অনেক রেগে যাবে। তুলি ঈশানের ঠোঁট কামড়ে রুটলি কিস করতে থাকে। এক প্রকার কামড় মারছে শুধু, তারপর জোরে কামড় দিয়ে ছেড়ে দিয়ে বলল, তোর ঠোঁট দিয়ে যদি গার্লফ্রেন্ড উচ্চারণ হয় তাহলে ঠোঁট কামড়ে খেয়ে ফেলবো, তাই কথা না বলে চুপ করে থাক। তুলি আবার কিস করতে লাগলো। ঈশান বেচারা চুপ করে থাকা ছাড়া কিছুই করতে পারলো না। যে আকারে ঠোঁট কামড়াচ্ছে না জানি কখন ঠোঁট ছিঁড়ে যায়। ঈশান বাধ্য হয়ে রেসপন্স করতে লাগলো। তুলি একা যদি করে তাহলে ঠোঁট আস্ত থাকবে না। তুলি ঈশানের সারাপে কামড় না দিয়ে সফটলি কিস করতে লাগলো। রাতে খাবারের সময় টেবিলে সবাই বসে, খাবারের গন্ধ ভরে আছে টেবিল, কিন্তু ঈশান চুপচাপ বসে আছে, চোখে হালকা ব্যথা, কারণ তুলি সন্ধ্যায় ঠোঁটের চুমুর খুনসুটি এখনও ঠোঁটের উপর কেটে গিয়ে রক্ত টিপে আসছে। তুলির মা চোখে চিন্তা নিয়ে বললেন, ঈশান, সবসময় না খেয়ে বসে থাকিস কেন? পেট খালি রাখতে গেলে শরীর খারাপ হয়ে যাবে। খালা, আমি খেতে পারবো না, পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে। কি রে, কিভাবে পড়লে ঠোঁট কেটে গেল রে? বাথরুমে পা পিছলে পড়েছি। তুলির মিষ্টি ঠোঁটের সেই চুমু ও রাক্ষসী আমার ঠোঁট পুরো ফাটা ফাটা করে ফেলেছে। তবে এটাই যে ভালোবাসার ছোট খুনসুটি। ওরে বাবা, এখনো লাজুক হয়ে যাচ্ছি। আমি কিছু বলতে পারছি না। দেখছিস, আমি তোকে শুধু খুনসুটি করি না, ওটা ভালোবাসা, আর ভালোবাসা করলে একটু কষ্ট তো লাগে। আপু তুমি সত্যি এক রাক্ষসী। তবে এই রাক্ষসীটা আমাকে পুরো অবাক করেই। আমি জানি তুই আমার কাছে লাজুক, আর আমি সব সময় এই লাজুকটা চাই। রাত গভীর। ঈশান শুয়ে আছে নিজের রুমের বিছানায়। হঠাৎ ফোনের ঘন্টা বাজলো। ঈশান ঘুম ছেড়ে চোখ মুড়ে ফোন হাতে তুলে নিল। হ্যালো ঈশান, কোথায় তুমি? দুদিন ধরে কোনো খোঁজ খবর নেই, দেখাও করছো না। আমি তো খালার বাসায় এসেছি। খালার বাসায় গেছো ভালো কথা, কিন্তু আমাকে কেন ভুলে গেছো? না জান, ভুলিনি। এখানে সবাই আমাকে একটু বেশি ব্যস্ত রাখছে, আমি এখনই তোমাকে ফোন দিতাম। ঢং করতে হবে না। তারা টুকটাক কথা বলল, হাসি আর হালকা ঝগড়া। শেষে ফোন কেটে দিল ঈশান। ঈশান একটু ঘুমাতে বসতেই তুলি রুমে ঢুকলো, চোখে আগুন, মুখে লালচে রং। কার সাথে কথা বলছিলে? আমার গার্লফ্রেন্ডের সাথে। আমি না বলছি আমি তোকে ভালোবাসি? তারপর তোর গার্লফ্রেন্ড কি করে? ওর সাথে ব্রেকআপ না করলে কিন্তু খুব খারাপ হবে। কিছুতেই না, আমি ওকে ভালোবাসি। তুলি রাগ যেন আকাশ ছোঁয়ালো। সে এক জটিতে এগিয়ে এসে ঈশানের ঠোঁট কামড়ে ধরল। তুই বুঝছিস না, আমি শুধু তোকে চাই, তুই আমার। তুলি, আপু দেখো আমি। তুলির ঠোঁট দিয়ে চুমু দেয়, কারণ রাগ মেশানো আবেগ নিয়ে আবার বলে, চুপ, আমি চাই তুমি শুধু আমার হও, কেউই তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। রুমে নরম আলো, তুলির আগুন ঝলমল করছে চোখে। ঈশান লাজুক হয়ে দাঁড়িয়ে, মুখ ধরফর করছে। ছোটখাটো রাগ, দুষ্টামি আর চুমুর সঙ্গে ভালোবাসা, সব মিলিয়ে রাতটা এক রোমান্টিক উত্তেজনা ঢেউই ভরে উঠল। ভোরবেলা সূর্য
কুয়াশা ভেদ করে হালকা আলো এনে দিল। ঈশান উঠে আসলো চুপচাপ, চুল আঁচড়াচ্ছে। খালার দিকে তাকিয়ে বলল, খালা আমি আজ বাড়ি চলে যাব। কিরে এত সকালে? খালা ভার্সিটি থেকে কল আসছে, যেতেই হবে। তাহলে রান্না হোক, খেয়ে যা। না খালা, আবার আসবো, এখন যাই। আচ্ছা সাবধানে যাস তাহলে। ঈশান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় পা ফেলো হালকা শীতল বাতাসে। তার মনটা একদম উদাস, কিন্তু চোখে এক অদ্ভুত উষ্ণতা। একই সময় তুলির ঘরে আলো ঢুকতে শুরু করলো। সে ঘুম থেকে উঠে মায়ের কাছে এসে বলল, মা, ঈশান কোথায়? ঈশান চলে গেল সকালে, ওর ভার্সিটিতে কিছু দরকার ছিল। তুলি মুহূর্তে বুঝলো ঈশান চলে গেছে। শুধু সে নিজের জন্য। চোখে আগুন, রাগ আর হতাশার মিশ্রণ। সে চুপচাপ বিছানায় বসে নিজের মনকে গুজে রাখলো। তোকে ছাড়বো না আমি, ঈশান। আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। তার রাগ যেন ঘরটা ভরে দিল, কিন্তু সেই রাগের ভেতরে লুকানো ভালোবাসা এতটা গভীর যে তা স্পর্শ করলে হৃদয়টা কেঁপে উঠত। তুলির বুক ধরফর করছে, চোখে পানি জমছে, আর মনে মনে সে ঠিক জানে ঈশান শুধু তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। আমি তোকে ধরে রাখবো, তুমি আমার। কেউই তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সকালটা ভোরের হালকা আলোয় ভেসে উঠল তুলির রাগ, অবাক লাগা আর অদ্ভুত উত্তেজনায়। এই ভোরটা যেন শুধু রোমান্টিক নয়, নাটকীয়, যেখানে দুজনে ভালোবাসা একে অপরের প্রতি টান এবং আবেগের মাধ্যমে আরও গভীর হচ্ছে। তুলি ফোন হাতে বসে আছি, চোখে এক অদ্ভুত আগুন। বারবার ঈশানের নাম্বারে ফোন দিচ্ছে। ঈশান, ফোন ধরো না কেন? ফোন বারবার পাচ্ছি, কিন্তু ঈশান এখনও রিসিভ করছে না। তুলি চুপচাপ থাকা রাগ আর চিন্তার মিশ্রণ চোখে পড়ছে। ঈশান, তুমি আমার সঙ্গে এমন করলে যে ভালো করলে না। তুলি এক মুহূর্ত চুপচাপ দাঁড়ালো, তারপর নিজের মনে বলল, এর ফল তুই খুব দ্রুতই পাবি। আমি তোকে ছাড়বো না ঈশান। আমার রাগের মাঝেও যে ভালোবাসা আছে সেটা তুই জানবি। ফোনের স্পর্শ, বারবার কলের বাজনা, তুলির দৃষ্টিতে আগুন, সব মিলিয়ে যেন রুমটা উত্তেজনা ঢেউয়ে ভরে গেছে। তুলি রাগ আর ভালোবাসার মধ্যে এক অদ্ভুত লড়াই চলছে। ঈশান, তুমি পালাতে পারবে না। তোর জন্য আমি রাগ করব, খুনসুটি করব, কিন্তু শেষে সবই ভালোবাসার জন্য। দিনের আলো ঢোকে শহরের রেস্টুরেন্টে। ঈশান ছোট্ট চায়ের দোকানে বসে অপেক্ষা করছে, চোখে খানিকটা উদাসী। হঠাৎ নীলা প্রবেশ করে, চোখে ঝলক আর মুখে মিষ্টি হাসি। জান, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। এটা তোমার ভুল ধারণা সোনা, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তাহলে আগের মতো আমার সাথে ঘুরো না কেন? কেন শপিং করে দাও না? আরে বাবা, আমি তো বাসায় ছিলাম না, তাই কিছু করতে পারিনি। আজ আমি তোমাকে অনেক শপিং করে দেব, চলো। নীলার চোখে আনন্দের ঝলক। সে ঈশানের হাত ধরে উঠে দাঁড়ায়। ঠিক আছে, চলি। আমি আর অপেক্ষা করতে পারছি না। শহরের রাস্তায় তারা হাঁটতে হাঁটতে ছোট ছোট দোকান দেখে এগুলো। ঈশান নীলার পছন্দের জিনিসগুলো বেছে নিচ্ছে, আর নীলা মিষ্টি হাসি দিয়ে তার দিকে তাকাচ্ছে। তুমি সত্যিই মিষ্টি, আমার ভালো লাগছে। আমি জানি সোনা, আজকের জন্য বিশেষ পরিকল্পনা করেছি। দুজনে হাত মেলালো, ছোট ছোট খুশি আর ছোট ছোট শপিংয়ে মিষ্টি ঝকঝকে মুহূর্ত। সব মিলিয়ে শহরের রাস্তায় যেন রঙিন ভালোবাসার ছোঁয়া ভেসে উঠল। আজকের দিনটা মনে রাখবে। আমারও মনে থাকবে, কারণ তুমি আছো আমার পাশে। সারাদিনের এই শপিং এবং মিষ্টি মুহূর্তগুলো ঈশান ও নীলার সম্পর্ককে আরও দৃঢ় করে দিল। শহরের রঙিন আলো আর মানুষের মধ্যে এই দুজনের জন্য যেন সব কিছু থেমে গেছে। রাত গভীর, ঈশান ঘুমের আগে ফোন হাতে নিল। হঠাৎ ফোন বাজতে থাকে। স্ক্রিনের নাম দেখে হাসি না রেখে ঈশান রিসিভ করলো। হ্যালো ঈশান, তোর সাহস কি করে হলো আমাকে না বলে চলে যাবার? তুলি আপু, আমি সকাল হলে আমি যেন তোকে বাড়িতে দেখি, না হলে দেখিস কি করি। আমি যেতে পারবো না। যদি না আসিস তখন দেখিস কি করি। ঈশান ফোন ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তুলে রাখ, ছোটখাটো হুমকি আর সেই সঙ্গে মিষ্টি ভালোবাসা, সব মিলিয়ে তার বুক ধরফর করছে। তুলে নিজের মনে বলল, আমি তোকে ছাড়বো না। তুই আমার, আর পালাতে পারবে না। তুমি আমার চোখে, আমার কাছে থাকতে হবে। রাত্রি ঘর জুড়ে নরম আলো, ফোনের দিকে রাগ, চোখের ঝলক আর হৃদয়ে লাজুক ধরপর, সব মিলিয়ে রাতটা এক রোমান্টিক নাটকীয় উত্তেজনায় ভরে উঠল।
সকাল হলে ঈশান ছোট পায়ে তুলির বাড়িতে পৌঁছায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখ পড়ে এক বড় আয়োজন। ঘর সাজানো, ফুলে ফুলে ভরা এবং কেন্দ্রে বসে আছে কাজী। ঈশান হতভম্ব হয়ে খালার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার খালা, এত আয়োজন কেন? ঈশান, আজকে তোকে তুলিকে বিয়ে করতে হবে। আমি কিছুতেই তুলি আপুকে বিয়ে করতে পারবো না। তুলি তোকে বিয়ে করার জন্য জেদ করছে, বলছে তোর সাথে বিয়ে না দিলে সুইসাইড করবে। তাই আমরা বাধ্য হয়েছি এই বিয়ের আয়োজন করতে। ঈশানের বুক ধরফর করছে। সে জানে তুলির রাগ, জেদ আর ভালোবাসার মিশ্রিত আবেগ একসাথে এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে চোখে মিশ্রিত লাজ ও উদ্বেগ। ঈশান হালকা কণ্ঠে মাথা নিচু করে, তুলি আপু, আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। তুলি হঠাৎ চুপচাপ দাঁড়িয়ে, সুন্দর করে সাজানো শাড়ি, চোখে আগুন। সে এক ঝটিতে এগিয়ে এসে ঈশানের হাত ধরে পড়ল। তুই বিয়ে করবি, তোর ঘাড় করবে। আপু, তুমি জেদ করছো? আমি চাই আজ থেকে আমরা একে অপরের পালানোর কোনো রাস্তা নেই ঈশান। রুমে বাতাসে ফুলের সুবাস, তুলির রাগের মধ্যে লুকানো ভালোবাসা আর ঈশানের অবাক চাহনি, সব মিলিয়ে সকালটা এক রোমান্টিক নাটকীয় উত্তেজনায় ভরে উঠল। ঈশান মনে মনে বলল, ও রাক্ষসী, তোর এই জেদ, রাগ আর ভালোবাসার মধ্যে আমি হারিয়ে যাচ্ছি। আমি জানি আজ থেকে আমাদের জীবন আর আগের মতো হবে না। তুলি ঈশানের পাশে ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে আগুন, মুখে এক ধরনের দুষ্টামি আর রাগের মিশ্রণ। সে হালকা হাসি দিয়ে ঈশানের কানের কাছে কণ্ঠটা ঘেঁষে বলল, ঈশান, যদি তুই আজ আমাকে বিয়ে না করিস, আমি সবাইকে বলবো আমাদের মধ্যে সব হয়ে গেছে, যে স্বামী স্ত্রীর মধ্যে হয়। কিছু তো হয়নি আপু। আমি তবুও সবাইকে বলবো, তখন তুই কি করবি? ঈশানের বুক ধরফর করছে। তুলি রাগ, জেদ আর আবেগের মিশ্রিত কথায় সে একটু হতবাক। তাহলে এখনই কর, বিয়ে ছাড়া আর কোনো পথ নেই। ঈশান দীর্ঘশ্বাস নিয়ে চুপচাপ মাথা নিল। তারপর ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে গেল, চোখে লাজ আর মৃদু হাসি। ঠিক আছে, আমি রাজি। আমি তোমার সঙ্গে বিয়ে করবো আপু। তুলির চোখে হঠাৎ উজ্জ্বলতা, মুখে মিষ্টি হাসি। সে ধীরে ধীরে ঈশানের হাত ধরে বলল, দেখিস, আমি তোকে খুব ভালোবাসবো। আজ থেকে আমরা একে অপরের। ঘরে বাতাসে নরম আলো, তুলির দৃষ্টিতে জেদ, রাগ আর ভালোবাসার মিশ্রণ। ঈশানের চোখে লাজ, হৃদয়ে উত্তেজনা, সব মিলে মুহূর্তটা একদম রোমান্টিক এবং নাটকীয়। ঈশানের মনে মনে, ও রাক্ষসী, তোর এই জেদ আর আবেগ আমাকে বাধ্য করেছে। আমার জীবনটা নরক বানাবি। ঘর সাজানো, ফুলে ফুলে ভরা, অতিথিরা সব মিলে উপস্থিত। কাজের কেন্দ্রে বসে আছেন, হাতে কিতাব। ঈশান ও তুলি সামনাসামনি দাঁড়িয়ে, চোখে লাজ আর উত্তেজনা। আসসালামু আলাইকুম। আজ আমরা এই সুন্দর মুহূর্তে ঈশান ও তুলির বিবাহ সম্পূর্ণ করতে একত্রিত হয়েছি। ঈশান, তুমি কি স্বীকার করছো যে তুমি তুলিকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে এবং তার প্রতি সম্মান ও ভালোবাসা রাখবে? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি তুলিকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। আমি সবসময় তার প্রতি সম্মান ও ভালোবাসা রাখবো। তুলি, তুমি কি স্বীকার করছো যে তুমি ঈশানকে স্বামী হিসেবে গ্রহণ করবে এবং তার প্রতি সম্মান ও ভালোবাসা রাখবে? হ্যাঁ, আমি স্বীকার করছি, ঈশান আমার স্বামী। আমি তার প্রতি সবসময় সম্মান ও ভালোবাসা রাখবো। এভাবে আপনাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ হলো। স্বামী স্ত্রী হিসেবে আপনারা একে অপরের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা রাখবেন। ঈশান ধীরে ধীরে তুলির হাত ধরে চোখে চোখ রাখল। তুলির চোখে মিশ্রিত লাজ আর রাগ, ভালোবাসা। দেখিস ঈশান, এবার থেকে তোকে খুব ভালোবাসবো, পালাতে পারবি না। জানি তো, পালালে আমার অবস্থা টাইট করে দিবে তুমি। ঘরের ভেতর মৃদু আলো, ফুলের সুবাসে ঘরটা ভরে আছে, অথচ বাতাসে অদ্ভুত এক ভারী নীরবতা। তুলি বিছানায় বসে আছে, লাল শাড়ি পরে, ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখে জেদ। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে আছে ঈশান, চোখে আতঙ্ক আর রাগের ছাপ। তুমি আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছো তুলি আপু। এটা কোনো ভালোবাসা না, এটা জোর জবরদস্তি। আমি কিছুতে এই বিয়ে মানি না। তোর মানা না মানায় কিছু যায় আসে না ঈশান, আর তুই আমার স্বামী, এইটুকু সত্যি। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, কখনো পারবও না। আমি নীলাকে ভালোবাসি। তুলির চোখ এক মুহূর্তের জন্য নিষ্পলক হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। তারপর হঠাৎ দাঁড়িয়ে ঈশানের সামনে গিয়ে থেমে গেল সে। আর একবার নীলার নাম নিলে কসম করে বলছি নিজের হাতে এই দাঁত ফেলে দিব।
তুমি কেন এমন করছো আপু? তোমার নিজের সম্মান বলে কিছু নেই? সবাইকে ঠকিয়ে এই বিয়ে করেছো, তুমি হেরে গেছো তুলি। ভালোবাসা জোর করে হয় না। আমি হারতে পারি, কিন্তু তোকে ছাড়তে পারবো না। তুই আমার, এটা তোকে সময়ের সঙ্গে বুঝতেই হবে। আমি কোনো দিনও বুঝবো না। আমি এই বিয়ে মানি না, তুমি আমার কিছুই না। তুলির বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। চোখে এক ফোঁটা জল এসে ঠোঁটে গড়িয়ে পড়ল, কিন্তু সে তা মুছে ফেল। তারপর নিঃশব্দে বলল, একদিন তুই নিজেই বুঝবি ভালোবাসা মানে কি। ঈশান কোনো উত্তর না দিয়ে চুপচাপ বিছানার পাশে রাখা কুশানে বসে পড়ল। মুখে ক্লান্তি, চোখে রাগ আর মনে একরাশ অস্থিরতা। রাতটা নিঃশব্দে কেটে গেল। দুজন একই ঘরে, অথচ দুজনের মধ্যে এক অজানা দূরত্ব। ফুলের গন্ধ ঘর ভরিয়ে রাখলেও সেই রাতে তুলির বুক ভরেছিল জেদে, আর ঈশানের মন ভরেছিল অভিমানে। ঈশান ঘুমিয়ে পড়ে তুলি ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখেছো, তোমার জন্য আমি আজ বিয়ে হওয়ার পরেও স্বামী ছাড়া রাত কাটাচ্ছি। এমনটা কেন হলো বলো তো? এত বড় দায়িত্ব কেন দিলে আমাকে? আমি কি পারবো এটা পালন করতে, নাকি কথার আঘাতে ভেঙে পড়বো? তুলি এসে ঈশানের ঠোঁটে চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, যেন অনেক বড় দায়িত্ব হাতে নিয়েছে, তা পালন করতে হবে তার। রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। ফুলের গন্ধে এখনো ভরে আছে রাতের বাসরটা। তুলি ধীরে চোখ খুলল। তার গা ঘেঁষে কেউ ঘুমাচ্ছে। ঈশান। ওর হাত তুলি কোমর শক্ত করে জড়িয়ে আছে। ঈশান নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মুখে অদ্ভুত শান্তি। তুলির ঠোঁটে হালকা হাসি ফুটল। অনেক কষ্ট, অনেক জেদ, সব ভুলে মুহূর্তটা যেন থেমে গেছে তার জন্য। তুলি আস্তে ঝুঁকে ঈশানের মুখের দিকে তাকালো। তার নিঃশ্বাসে উষ্ণতা, চোখে পাপড়ির নিচে নির্ভেজাল ছেলে মানুষই। অজান্তেই তুলির বুক ভরে উঠল ভালোবাসায়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে আলতো করে ঈশানের ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। নরম, খুব হালকা ছোঁয়া। ঈশান হঠাৎ নড়চড় উঠল, চোখ মেলে দেখল তুলি ওর মুখের কাছে। তুমি তুমি আমাকে কিস করলে কেন? তুমি নিজেই তো আমাকে জড়িয়ে ঘুমাচ্ছিলে। আমি ভাবলাম তুই শুরু করেছিস, আমি চেষ্টা করি। তুমি কিভাবে এমন স্বাভাবিক ভাবে এসব বলো? কারণ আমি তোর বউ। স্বামীকে আদর করা অপরাধ না, বাচ্চা ছেলেটা। তুমি আবার শুরু করো না আপু। এই আপু আপু টাকা বন্ধ করবি ঈশান? ওই দিনই তোর ভয় কেটে যাবে। ঈশান মুখ ফিরিয়ে নিল, কিন্তু মনে মনে অদ্ভুত এক অনুভূতি। রাগও আছে, আবার একটুখানি অপরাধ বোধ। আর তুলি সেই মিষ্টি হাসিটা মুখে রেখে জানালার দিকে তাকিয়ে ভাবল, যে জেদ আমি শুরু করেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। একদিন এভাবেই কেটে গেল রাত। আর ঈশানের জীবনের সবচেয়ে অস্থির। কেউ খুঁজে পেল শান্তি, কেউ হারিয়ে ফেললো সবটা। ভোরের আলো পড়তে ঈশানের ঘুম ভাঙলো। পাশ ফিরে দেখে তুলি এখনো শান্তমুখী ঘুমাচ্ছে। ঈশানের কপালে ঘাম জমে গেল। এ কেমন পরিস্থিতি? আমি কি করে এখানে? ঠিক তখনই তুলি চোখ খুলে ফেলল, ঠোঁটে একটুখানি হাসি নিয়ে বলল, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি তোর কোনো চেনা মানুষ না নাকি? দয়া করে এসব নাটক করো না, আমি নীলার। তুলি মুখের হাসিটা মিলিয়ে গেল, চোখে এক অদ্ভুত আগুনের ঝিলিক দেখা গেল। সে ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, একবারই বলছিস, বলবি না আবার? ঈশান চুপ, তার ঠোঁট শুকিয়ে গেল। তুলি তার গলার কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোকে এত বারণ করার পরেও নিলাম নাম বলিস? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটা কি সত্যি তার সেই তুলি আপু? কোথায় গেল আগে স্নিগ্ধ মিষ্টি হাসি মানুষটা? সকাল গড়িয়ে দুপুর। তুলির মুখে তখন অন্যরকম আত্মতৃপ্তি, যেন সব কিছু পেয়ে গেছে সে। ঈশান নীরব, নিজের ভিতরের আগুনে পড়ছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা নীলা কলিং। ঈশান এগিয়ে যেতে তুলি হাত বাড়িয়ে ফোনটা কেড়ে নিল। এক মুহূর্ত দ্বিধা না করে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি নীলা, ঈশানের সাথে কথা বলবো প্লিজ। আহারে, এখন আর ঈশানের সাথে কথা বলার দরকার নেই, কারণ ও এখন আমার স্বামী। তুমি মিথ্যা বলছো। ঈশান আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচতে পারবে না ও। ভালোবাসুক বা না বাসুক, এখন ও আমার স্বামী। রাতে আমার পাশে ঘুমায়, সকালে আমি ওর কফি দেই, বুঝতে পারছো? জোর করে বিয়ে করলে মন পাওয়া যায় না। তুমি হয়তো নামের স্বামী পেয়েছো, কিন্তু মন এখনো আমার কাছে। মনকে আমি ধীরে ধীরে নিজের করে নিব। তুই দেখবি একদিন ঈশান নিজে থেকেই আমার নাম ডাকবে। ফোন কেটে দিল সে। নীলার চোখ ভিজে উঠল কান্নায়। আর তুলি আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের মুখটা দেখল, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি, যেন জয় আর অপরাধের মিশেল। ঈশান তখন পাশে দাঁড়িয়ে ছিল, সব কথাই শুনে ফেলেছে। তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি এটা কেন করলে তুলি? তুমি জানো আমি নীলাকে ভালোবাসি, তুমি কি একটু সহানুভূতিও দেখাতে পারলে না? তুলি ধীরে এসে ঈশানের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, ভালোবাসা যদি পাপ হয় তবে আমি সেই পাপেই ডুবে থাকতে রাজি। আর তুই চাইলেও এখন পালাতে পারবি না, কারণ এখন তুই আমার স্বামী। ঈশান নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ভালোবাসা, বাধ্যতা আর বেদনার মাঝখানে সে বুঝতে পারছিল এই সম্পর্কের শুরুটা ছিল জোর করে, কিন্তু শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও কেউ জানে না। সকালে নাস্তার টেবিলে নীরবতা নেমে এসেছে। তুলি শান্তভাবে চামচ করে দুধে ভাত তুলে খাচ্ছে, আর ঈশান সামনের দিকে তাকিয়ে যেন চিন্তার সমুদ্রে হারিয়ে গেছে। হঠাৎ সে ধীরে বলল, আমি বাড়ি যেতে চাই। চামচের শব্দ থেমে গেল তুলির হাতে। ঠোঁটে ধীরে এক মুচকি হাসি এঁকে পড়ল। বাড়ি যাবি? খুব ভালো কথা, আমাকেও নিয়ে যাবি তাহলে। তুমি যাবে মানে? আমি একা যাচ্ছি। তুমিও জানো এই বিয়ে আমি মানি না, আমি কাউকে কিছু বলতে পারবো না। মানিস বা না মানিস, আমি এখন তোর স্ত্রী। তুই বাড়ি যাবি মানে আমি তোর বউ হয়ে যাব না? তুই একা গিয়ে কি করবি? আমিও যাব। আমি কিছুতেই তোমাকে নিতে পারবো না, কিছুতেই না। তুলির চোখ মুখের রং মুহূর্তেই বদলে গেল, চোখে আগুন ঝলসে উঠল, গলায় হালকা কাঁপুনি নিয়ে বলল, নেবে না? তাহলে শোন, তুই যদি একা বাড়ি যাস তাহলে আমি ওখানে গিয়ে এমন কিছু করে ফেলবো যে তোর জীবনটাই তছনছ হয়ে যাবে। ঈশান নিঃশব্দ মাথা নিচু করে রইল কিছুক্ষণ, তারপর নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে চলো। এটাই ঠিক সিদ্ধান্ত। এখন প্রস্তুতি নিস, দুপুরে রওনা দিব। দুপুরবেলা বাচ্চার জানালার পাশে বসে আছে ঈশান, মুখটা গম্ভীর, চোখ দুটো নিস্তেজ। তুলির মুখে যেন বিজয়ের ছায়া, চোখে কৃত্রিম শান্তি, অথচ ভিতরে ঝড় বইছে। দুজনে কেউই কথা বলছে না। রাস্তাগুলোর ভেতর দিয়ে বাস তখন তাদের শহরের দিকে এগোচ্ছে। ঈশানের বুকের ভেতরটা ধক ধক করছে। বাড়ির সবাই জানলে কি হবে, বাবা কি বলবে, আর সৎমা? বিকাল নাগাদ তারা পৌঁছালো ঈশানের বাড়িটা। বেশ পুরনো হলো, সম্মানজনক। দরজা খুলে বেরিয়ে এলো ছোট্ট একটা ছেলে, 7-8 বছরের হবে। ছেলেটা খুশিতে চিৎকার করে উঠল, ভাইয়া, ভাইয়া চলে এসেছো? রায়ান কেমন আছো? এই আপু কে ভাইয়া? আমি তোর ভাবি। ভাবি মানে? ভাইয়া তো বলছিল বিয়ে করবে না, এখনই? ওরে পাগলে এত প্রশ্ন করে না, ভেতরে যা। ঠিক তখনই দরজার ফাঁক থেকে বেরিয়ে এলো এক নারী, ঈশানের সৎমা রোজিনা বেগম। চোখে কাজল, ঠোঁটে ঠান্ডা হাসি। এ কে ঈশান? মা, উনি আমার স্ত্রী। স্ত্রী? মানে তুই গোপনে বিয়ে করে বসে আছিস? বাহ, সাহস তো অনেক হয়েছে। বাবা আশরাফ হোসেন এখন ভেতর থেকে বেরিয়ে এলেন, চশমার নিচে গম্ভীর চোখে তাকিয়ে বলেন, কি বলছিস? বিয়ে করেছিস? কার সাথে? খালু, আমি তুলি, আমি ঈশানের স্ত্রী। বাড়িতে নিস্তব্ধতা। রায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রোজিনা বেগম ঠোঁটে তিক্ত হাসি নিয়ে বলেন, আহা, কত সুন্দর অভিনয়। আমি তো জানতাম ঈশান এখনো ছোট ছেলে, কিন্তু এখন দেখছি বেশ বড় কাজ করে ফেলেছে। আমি তোকে বলেছিলাম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে জানাতে। আপনি তো আমাকে চেনেন, বাকিটা আমি আপনাদের ঘরের বউ হয়েই চিনিয়ে নেব। তার গলায় এমন আত্মবিশ্বাস যে মুহূর্তের জন্য সবাই চুপ করে গেল। রোজিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, ঠিক আছে, তোকে আপাতত এখানে থাকতে দিচ্ছি, কিন্তু মনে রাখিস এই ঘর সহজে কাউকে আপন করে না। আমি কঠিন ঘরকেও নিজের করে নিতে জানি। ঈশান চুপ। সে শুধু বুঝতে পারছে এক ভয়াবহ লড়াই শুরু হয়ে গেছে। একদিকে জোর করে পাওয়া স্ত্রী, অন্যদিকে তার নিজের মন ভাঙ্গা ভালোবাসা। রাত গভীর, বাড়ির আলো নিভে গেছে, কেবল ঈশানের ঘরের দরজাটা আধো খোলা। তুলি চুপচাপ নিজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। সে বুঝে গেছে এই বাড়ির সবাই তাকে ভালো চোখে দেখছে না, তবুও মুখে একটা দৃঢ় হাসি। আমি হারবো না। ঠিক তখনই বাইরে থেকে ঈশানের বাবার গলা শোনা গেল, ঈশান, একটু আসো তো বাবা, তোমার সঙ্গে কথা আছে।
ঈশান নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে দেখে বাবা সোফায় বসে আছেন, আর পাশে রোজিনা বেগম, ঈশানের সৎমা। ঠোঁটে একরাশ তিক্ত হাসি নিয়ে তাকিয়ে আছেন। আশরাফ হোসেন বলেন, কি ব্যাপার বাবা, তোকে তো চিনি, শান্ত ছেলে, হঠাৎ করে খালাতো বোনকে বিয়ে করলি, কিছু বলবি না? আগে বললে আমরা কথা বলতাম, কিন্তু এত বড় কাজ তুই কিভাবে গোপনে করে বসলি কেন? তুই কি সত্যিই তুলিকে পছন্দ করিস? না বাবা, আমি তুলি আপুকে পছন্দ করি না। উনি জোর করে বিয়ে করেছেন, আমি না করতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে বাধ্য করেছেন। বাহ, এখন দোষটাও মেয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বিয়ে তো হলো, কাজী কি জোর করে পড়িয়ে দিল? তুমি এখনো ভার্সিটিতে পড়ো, নিজের পায়ে দাঁড়াওনি, তার মধ্যে বউ এনে ফেলেছো ঘরে। ওকে খাওয়াবি কি দিয়ে ঈশান? নিজের খরচই তো বাবার উপর চলে। আমি দেখি কোনো চাকরি পাই কিনা মা, একটা পার্ট টাইম জবের জন্য ট্রাই করব, যাতে অন্তত নিজের দায়িত্ব নিতে পারি। বুঝি, কিন্তু বাবা, জীবনে সবকিছু ভাবতে হয়, ভালোবাসা, দায়িত্ব, এগুলোর ভার নিতে হলে শক্ত হতে হয়। আর তুই তো এখনো কচি ছেলে, বিয়ে করেছে ঠিকই, কিন্তু সংসার চালানো যে খেলা না, সেটা বোঝে না। ঈশান মাথা নিচু করেই রইল, গলায় আটকে থাকা কথাগুলো গিলে বলল, আমি বুঝি মা, কিন্তু আমি চেষ্টা করব। দেখি তোমার চেষ্টা কতদূর যায়, তবে সাবধান, এই ঘরে কোনো ঝামেলা আমি চাই না। তুই নিজের মতন করে ঠিক হয়ে যাই ঈশান, তবে একটা কথা মনে রাখিস, জোর করে কিছু করলে কখনো শান্তি আসে না। বাবা চলে গেলেন, রোজিনাও পিছু নিলেন। ঈশান তখন নিঃশব্দে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। এই বিয়ে, এই সম্পর্ক, সবকিছু যেন একটা ফাঁদ হয়ে গেছে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে তুলি উকি দিল, চোখে ক্লান্তি, মুখে কৃত্রিম হাসি। কথা শেষ? সবাই কি খুব রেগে আছে? ঈশান কোনো উত্তর দিল না। তুলি ধীরে এসে পাশে দাঁড়িয়ে বলল, ভয় পেও না, আমি সামলাবো। তোমার জন্যই আজ আমি সবার চোখে অপরাধী তুলি। অপরাধী ভাবলে ভাবো, আমি তো তোমার বউ। এখন থেকে তোমার পাশে আমিই থাকবো, সবাই চাইলে ঘৃণা করুক। ঈশান কিছু না বলে ঘরে ফিরে গেল। তুলি এক মুহূর্ত তাকিয়ে রইল তার পেছনে। তার চোখে জেদ আর একটা অদ্ভুত মায়া। এই সম্পর্কটা সে ছাড়বে না, যেভাবেই হোক নিজের করে রাখবে ঈশানকে। তুলি দরজা বন্ধ করে রুমে ঢুকলো, চোখে হালকা অভিমান, ঠোঁটে মিষ্টি হাসি। জান, সারাদিন তুমি একবারও আমার দিকে তাকাওনি। আমি কি এতই দূরের কেউ হয়ে গেলাম? আরে এসব বলছেন কেন? আমি তো মানি না বিয়ে। তুলি এগিয়ে এসে ঈশানের কাঁধে হাত রাখলো, চোখে একরাশ ভালোবাসা নিয়ে বলল, তুমি জানো ঈশান, আমি শুধু তোমার পাশে একটু সময় চাই, তোমার একটা ভালোবাসার ছোঁয়া চাই। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? সেটা সম্ভব না তুলি আপু। কেন সম্ভব না? আমি কি সুন্দর না? দেখো আমাকে, আমার দিকে তাকাও সোনা, একটু আদর করো আমাকে। ঈশান তাকিয়ে দেখলো তুলি একটা জর্জেট শাড়ি পরেছে, তাতে শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশান ঢোক গিলল কয়েকটা, তার গলা শুকিয়ে আসছে এই অবস্থায় দেখে। তুলি আরেকটু এগিয়ে এসে ঈশানের গলা জড়িয়ে ধরল, তারপর মুখের কাছে মুখ নিয়ে বলল, একটু ভালোভাবে তাকিয়ে দেখো আমার দিকে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার হৃদয় আকুল হয়ে আছে। একটু আদর করে দেখো, সারাক্ষণ আমাকে আদর করতে ইচ্ছে করবে। প্লিজ সরে যান, একটু দূরে থাকুন। আজ আর কোনো দূরত্ব নেই সোনা, আজ আমরা দুজন মিলে এক হয়ে যাব। তুলি আস্তে আস্তে ঈশানের ঠোঁট আঁকড়ে ধরল, খুব সফটলি কিস করতে লাগলো। তুলির ঠোঁটের স্পর্শ ঈশানের সারা শরীর শিরশির করে উঠল। সে নিজেকে সামলাতে পারছে না, তার শরীর কাঁপতে লাগলো। তুলি আরও একটু কাছে আসলো, ঈশানের শার্টের বোতামগুলো খুলতে লাগলো, তারপরে শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। ঈশান চোখ বন্ধ করে আছে। তুলি ঈশানের বুকে চুমু দিতে লাগলো। ঈশান পাগল হয়ে গেল। সে এক ছটকায় তুলিকে কোলে করে বিছানায় ফেলে দিল, তারপর নিজে উঠে পড়ল তুলির ওপর। তুলির ঠোঁট কামড়ে কামড়ে কিস করতে লাগলো। তুলির মুখ দিয়ে উত্তেজিত আওয়াজ করলো। ঈশান আরও পাগল হয়ে গেল। তুলি নাইট ড্রেস খুলে ফেলো, তারপর তুলির বুকে চুমু দিতে লাগলো। তুলি পাগল হয়ে গেল। ঈশান তুলির সারা শরীরে স্পর্শ করছে আর কিস করছে। তুলি মৃদু চিৎকার করছে। ঈশান আর থাকতে পারল না। তুলি শরীরের সাথে নিজের শরীর পুরোপুরি মিশিয়ে দিল। ভালোবাসায় ডুবে গেল দুজনে।
সকালের আলো হালকা পর্দা পেরিয়ে ঘরে ঢুকেছে। ঈশান আদো ঘুমে চোখ খুলে দেখল তুলি জানালার পাশে দাঁড়িয়ে চুল মুছছে। সূর্যের আলোয় মুখটা আরো উজ্জ্বল লাগছে। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার এত কাছে কেন আসলেন? আমি এখন নীলাকে কি জবাব দেব? তুলি ধীরে ঘুরে তাকালো, চোখে মায়া, ঠোঁটে হালকা হাসি। চলে এসে ঈশানের পাশে বসে মৃদু স্বরে বলল, তুমি এখনো নীলার কথা ভাবছো? তুমি কি মনে করো ভালোবাসা শুধু মুখে বললেই হয়? তুমি আমার স্বামী ঈশান, আমি তোমার বউ। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, কারণ আমি তোমার জীবনের অংশ হয়ে গেছি। ঈশান চোখ নামিয়ে চুপ করে রইল। তুলি তার চেহারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, দেখো রাতটা কত সুন্দর ছিল। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তোমার মুখের এক একটা অভিব্যক্তি, তোমার চোখের এক একটা ভাঁজ, সব মনে আছে আমার। ঈশান কিছু বলতে গিয়ে থেমে গেল, গলা ভারী হয়ে এলো। তুলি তার হাত ধরে বলল, ঈশান, ভালোবাসা একবার আসলে আর কোথাও জায়গা দেয় না। আমি জানি তুমি এখনো দ্বিধায় আছো, কিন্তু আমি তোমাকে বুঝে নেব সময় নিয়ে। তুমি চাইলে রাগ করো, চুপ থাকো, দূরে যাও, আমি তবুও তোমার পাশে থাকবো। তুলির চোখে অদ্ভুত এক দৃঢ়তা। সে উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। রোদ এসে ঈশানের মুখে পড়ল। তুলি মৃদু হেসে বলল, এই আলোটা যেমন আমার ঈশানের মুখে লাগে, ঠিক তেমনি আমিও চাই আমার ছোঁয়া তোমার জীবনের আলো হয়ে থাকুক। আর নীলার নাম মুখে আনলে রাগ করব কিন্তু। ঈশান চুপচাপ তাকিয়ে রইল তুলির দিকে। তার ঠোঁট নড়ে উঠল না, কিন্তু চোখের ভেতর বোঝা যাচ্ছিল এই মেয়েটাকে সে আর দূরে সরাতে পারছে না। সকালে রোদ ঝলমল করছে, ঘড়িতে তখন প্রায় 9:30। তুলি হালকা খোলা চুলে, ঘুম যাওয়ানোর চোখে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নামার সময় মুখে হাই তুলছে। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ছিল ঈশানের সৎমা, হাতে চায়ের কাপ। তুলি নিচে নামতেই কড়া গলেই বলল, এই যে বৌমা, এখন সময় দেখতেছো? এত বেলা করে ঘুম থেকে উঠলে চলবে? বাড়ির বউ হয়ে নাস্তা বানাবে না? তুলি একটু চমকে গেল, চোখে দুষ্ট হাসি ফুটে উঠল। তুলিও ওনার মতো করে বলল, আচ্ছা মা, আপনি তো বানাতে পারেন, তাহলে আমাকে কেন বলছে? কি বললে? আমার কানে ভুল যায়নি তো? আমাকে কাজ করতে বলছো তুমি? তুমি হয়তো ভুলে গেছো আমি এই বাড়ির বউ, এই বাড়ির শাশুড়ি। তাই নাকি? কিন্তু মা, আপনি কেন তাহলে আমাকে কাজ করতে বলছেন? আমি তো এবারের ছোট বউ, বউরা আদর পায়, খাটুনি না। ঈশান তখন পাশে ঘর থেকে বেরিয়ে এসে দৃশ্যটা দেখে হালকা মাথা চুলকালো, বলল, আরে আবার শুরু হলো সকাল সকাল। তুমি একটু চুপ থাকো তো। না, আমি চুপ থাকবো না। মা আমাকে কথা বলেছে, আমি উত্তর দিয়েছি, অন্যায় তো করিনি। এই মেয়েটাকে এখনই ঠিক জায়গায় আনতে হবে। এই বাড়িতে আমি আসি মানে আমার কথাই শেষ কথা। ঠিক আছে মা, আমি কাজ করব, কিন্তু আপনিও পাশে থাকবেন। একসাথে কাজ করলেই মজা হবে। এই মেয়েটা একেবারে মুখের জবাব দিয়ে দেয়, একটুও ভয় পায় না। এই তো তুলির আসল রূপ, সকাল না হতেই পুরো বাড়ি মাথায় তুলেছে। তুমি চুপ থাকো ঈশান, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। তবে বলে দিচ্ছি, আজকের নাস্তায় আমি শুধু তোমার পছন্দের কিছু বানাবো, অন্য কারো না। ও মা, আমি আবার ফেসে গেলাম নাকি? না, বাঁচনি। আজকে যদি নাস্তায় মুখ বাঁকাও, তাহলে কাল থেকে তোমাকেই রান্না করতে হবে। এই বাড়িতে শান্তি বলে কিছু থাকবে না বোধহয়। সকালে সূর্যের আলো ঘরে পর্দা ভেদ করে তুলির মুখে পড়ছে। তুলি চুল উঁচু করে খোপা বানিয়ে রান্নাঘরে ঢুকে গেল, হাতে গোলাপি অ্যাপ্রন, মুখে দৃঢ়ভাব। রান্নাঘর জুড়ে গন্ধ ছড়াচ্ছে ডিম, টোস্ট আর গরম চায়ের। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে চুলার উপর যত খাবারই আছে সব দুজনের জন্য, তুলি আর ঈশানের। কিছুক্ষণ পর ঈশানের সৎমা রান্নাঘরে ঢুকলেন, মুখে অস্বস্তির ছাপ, বলেন, এই তুলি, বাকিদের জন্য নাস্তা বানাওনি কেন? না মা, বানাইনি। আমি তো চাকরানি না যে সবার জন্য রান্না করব। আমি যা বানিয়েছি সেটা আমার স্বামী আর আমার জন্য। ঈশান তখন পাশে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি বুঝে গিয়েছে, চুপ করে বলল, তুমি কেমন করে কথা বলছো তুলি? উনি তো আমার মা হন। তুলি ঠোঁট বাঁকিয়ে তাকালো ঈশানের দিকে, চোখে যেন জমে আছে বছর পর বছর জমে থাকা তিক্ততা। হ্যাঁ জানি, উনি তোমার মা, কিন্তু ভুলে যেও না যে মায়ের জন্য তুমি কাঁদতে। যে মা তোমাকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছে, সেই মাকে এই সংসার থেকে বের করে দিয়েছেন ওনারাই।
ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। চুলার আগুনও যেন থেমে গেল শব্দহীন। তুলি ধীরে বলল, তোমার আসল মা কত কষ্ট পেয়ে কেঁদেছে, আর এই মহিলা তোমার বাবার ঘরে ঢুকে সংসারের মালকিন সেজেছে। এনার জন্যই তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দিয়েছিলেন, ভুলে গেছো? ঈশানের মুখ শক্ত হয়ে গেল, গলা শুকিয়ে গেল, কিছু বলতে পারল না। তুলির সামনে এগিয়ে এসে টেবিলে নাস্তা সাজিয়ে রাখলো, বলল, এসো খেয়ে নাও। আমার রান্না আমি আমার স্বামীর জন্য করেছি, অন্য কারোর জন্য না। ঈশান শুধু নীরবে চেয়ারে বসলো, চামচ হাতে নিল, খাওয়া শুরু করতে পারল না। সৎমা দরজার পাশে দাঁড়িয়ে রাগে ঠোঁট কামড়াচ্ছেন, আর তুলি নিজের মনে বলল, আজ থেকে এই সংসারে আমি নিজের জায়গাটা বুঝিয়ে দেব। কে বউ কে ছায়া সবাই বুঝে যাবে ধীরে ধীরে। সন্ধ্যার সময় সূর্যের শেষ আলোটা পর্দার ফাঁক গলে ঈশানের মুখে পড়ছে। সে চুপচাপ বিছানার পাশে বসে আছে, মনে ভীষণ অস্থিরতা। তুলি কথা আজও কানে বাজছে। এই মহিলা তোমার মাকে সংসার থেকে বের করে দিয়েছে। মাথা চাকি ঠোঁট কামড়ে রাগে ফুঁসতে ফুঁসতে রুমে ঢুকলো ঈশান। তুলি তখন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে, চুলের ফাঁকে সোনালি আলো পড়ে মুখটা যেন আরো গম্ভীর লাগছে। ঈশান রাগে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এসব কেন বললে তুলি? আমার মা সংসার ছেড়ে নিজেই চলে গিয়েছিলেন। আমি জানি আমার বাবাকে কেউ বাধ্য করেনি। তুমি আমার মাকে নিয়ে এমন অপমানজনক কথা বললে কেন? তুলি ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখে অদ্ভুত শান্তি, কণ্ঠটা দৃঢ়, রাগ মিশিয়ে বলল, না ঈশান, তুমি ভুল জানো। তুমি যেটা শুনেছো সেটা সত্যি না। তোমার মা চলে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছিল তাকে। তুমি এসব বলছো কেন? তুমি জানোই বা কি করে? আমি জানি, কারণ খালা আমাকে সব বলেছে। তোমার মা যখন প্রতিদিন কান্না করতেন তখনও কেউ তার পাশে দাঁড়ায়নি। তোমার বাবা তখন এই মহিলার কথায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তোমার মাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, বলেছিল তিনি অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছেন, আর সেই মিথ্যা বিশ্বাস করেই তোমার বাবা ডিভোর্স দেন। ঈশানের চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। না বিশ্বাস করার চেষ্টা করলেও তুলির চোখে সত্যের ঝলক এড়াতে পারল না। ঈশান নিচু গলায় বলল, না, এটা হতে পারে না। মা এমন কিছু বলেননি কখনো। বলবেন না কেন? কারণ তিনি তোমাকে বুঝতে দিতে চাননি। তিনি চেয়েছিলেন তুমি বাবাকে ঘৃণা না করো, কিন্তু আমি খালার মুখে শুনেছি কিভাবে এই মহিলা তোমার মায়ের জায়গা দখল করে নেয়। আর আজ সেই মহিলা তোমাকে কাজ শেখাচ্ছে, আমাকে চাকরানি বলেছে, আর তুমি আজও ভাবো তিনি ভুল করেছিলেন। ঈশান কিছু বলতে পারল না, চোখে পানি জমে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। দাঁড়িয়ে শুধু বলল, তুমি যদি সত্যি বলো তাহলে আমি মাকে খুঁজে বের করব। হ্যাঁ ঈশান, খুঁজে বের করো তোমার আসল মাকে, তোমার নিজের রক্ত, তোমার প্রকৃত আশ্রয়। রুমের বাতাস ভারী হয়ে গেল। দুজনে চুপচাপ একে অন্যের চোখের দিকে তাকিয়ে রইল। ঈশানের মনে যেন এক ভয়াবহ ঝড় শুরু হলো। রাত গভীর, জানালা ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে তুলির মুখে, চোখ দুটো ক্লান্ত তবু শান্ত। ঈশান বিছানার ধারে বসে আছে, ভেতরে ভেতরে হাজার প্রশ্ন ঘুরছে তার মনে। তুলি চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করলে কেন তুলি? এটা কি ভালোবাসা নাকি কোনো জেদ? সবাইকে কষ্ট দিয়ে এই বিয়ে কেন? আমি জেদে না, শপথে বিয়ে করেছি ঈশান। শপথে? কিসের শপথ? তোমার মা মানে আমার খালা চলে যাওয়ার আগে আমাকে শপথ করিয়েছিলেন, বলেছিলেন তুই যেন সারা জীবন ঈশানের পাশে থাকিস, ওকে কখনো একা হতে দিস না। ওই কথাটা তখন বুঝিনি, কিন্তু ওনার চলে যাওয়ার পর সেই শপথটাই আমার জীবনের মানে হয়ে গেছে। ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। তুলির গলা বুঝে আসছে, চোখে পানি। আমি ভাবতাম যদি তোমার পাশে থাকি তুমি হয়তো আবার হাসবে, তোমার চোখে সেই পুরনো আলোটা ফিরে আসবে। খালার কথা রাখতেই আমি তোমাকে বিয়ে করে ফেলেছি অজান্তেই, ভালোবেসে ফেলেছি অজান্তেই। মানে তুমি মার কথা রাখার জন্য বিয়ে করেছো? আমাকে ভালোবাসো না তুমি? শুরুটা ছিল খালার কথার কারণে, কিন্তু শেষটা আমার নিজের ইচ্ছায়। খালার শপথ রাখার পথে হাঁটতে হাঁটতে একদিন বুঝলাম তুই আমার জীবনের শপথ হয়ে গেছিস ঈশান। তোর হাসি, তোর রাগ, তোর ভয় সবই আমার হয়ে গেছে অজান্তেই। তোর দিকে তাকালেই মনে হয় খালার আশীর্বাদ এখনো আমার সাথেই আছে। তুমি জানো না তুলি, আমি যতই রাগ করি না কেন তোমার চোখে যখন নিজের
নাম দেখি মনটা শান্ত হয়ে যায়। এখন বুঝলি কেন আমি তোর কাছে আসি? এটা জেদ না ঈশান, ভালোবাসা। খালার শপথের শুরু আমার হৃদয়ের পরিণতি। রুমে তখন নিস্তব্ধতা, চাঁদের আলো দুজনের মুখে পড়ে যেন এক নরম আলো ভরে উঠেছে। ঈশান তাকিয়ে আছে তুলির মুখের দিকে। ভালোবাসা, প্রতিশ্রুতি আর অভিমান সব মিশে গেছে একসাথে। তারা আবার একে অপরের কাছে চলে আসলো। সারা ঘর জুড়ে শুধু ভালোবাসার আর্তনাদ। সকালের হালকা রোদে পুরো বাড়িটা আলোকিত হয়ে উঠেছে। উঠানে তুলির হাতে এক কাপ চা, কানে হালকা গানের সুর। ঈশান ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হতে যাবে। যাচ্ছ না আজ? যাচ্ছি, আজ একটু তাড়াতাড়ি ক্লাস আছে। আগে এটা খেয়ে যাও, নইলে পেটে গ্যাস হবে। এখন দেখি তুমি আম্মুর থেকেও বেশি খেয়াল রাখো আমার। আমি খেয়াল রাখছি, দায়িত্ব পালন করছি। ঈশান হেসে ফেল। ওর চোখে যেন মিষ্টি কিছু জমে উঠেছে। সেই মেয়েটার প্রতি যে ভালোবাসা প্রতিদিন একটু একটু করে গাঢ় হচ্ছে। তুলি ঈশানের কলার ঠিক করে দিয়ে বলল, খালার দেওয়া শপথ আমি ভুলিনি। উনি বলেছিলেন তোমার পাশে থাকবো সারা জীবন। তখন বুঝিনি এর মানে কত গভীর, এখন বুঝি। খালার কথা রাখতে গিয়েই তোমাকে ভালোবেসে ফেলেছি ঈশান। মানে শুরুটা মায়ের কথার জন্য ছিল, কিন্তু এখন ভালোবাসার জন্য। যাও, ক্লাসে দেরি হবে। ঈশান চলে গেল, কিন্তু ওর মনে রয়ে গেল তুলির সেই কণ্ঠে বলা এখন ভালোবাসার জন্য। এই শব্দটা যেন সারাদিন ওর মনে প্রতিধ্বনিত হলো। সারাদিন ওর দুপুরের দিকে ঈশান ভার্সিটিতে, তুলি রান্নাঘরে কাজ করছে। হঠাৎ ঘর থেকে ভেসে এলো ঈশানের মায়ের কথা। কার সঙ্গে ফোনে কথা বলছে। হ্যাঁ, আমি বলছি, এই মেয়েটা আমাদের সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। এখনই কিছু করতে হবে, না হলে ছেলেটার মাথায় পুরোপুরি দখল নিয়ে নেবে। তাহলে কি করবেন ভাবছেন? ওকে যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি। তুলি দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনে ফেল। চোখে আগুন জ্বলতে লাগলো। হাতের ট্রে শক্ত করে ধরল, গাল শক্ত হয়ে উঠল। আমায় সরানোর প্ল্যান করছো তাই না কুটনি? আমি তুলি কারো চক্রান্তে ভয় পাই না। এখন দেখো আমি কিভাবে তোমার প্ল্যান ভেস্তে দেই। তোমার তৈরি প্রতিটা ফাঁদে আমি তোমাকেই ফাঁসাবো। তুলি ধীরে ধীরে পিছিয়ে গেল, মুখে রহস্যময় হাসি। চোখে তখন আর আগে সেই শান্ত মেয়েটার সরলতা নেই। একটা ঝড়ের মতো তেজ জেগে উঠেছে ওর ভিতরে। সন্ধ্যায় ঈশান ফিরে তুলি আগের মতো হাসি মুখে দরজা খুলে দিল। কেমন আছো আজ? ভালো আছি, তুমি? আমিও। আজ তোমার খুব প্রিয় খাবার বানিয়েছি, খেয়ে নিও। আজ তোমার সামনে বসে থাকবো না, একটু কাজ করো। ঈশান কিছু বুঝতে পারল না, কিন্তু তুলির চোখে দৃষ্টি আজ অদ্ভুত রকম কঠিন। রাতের দিকে তুলি নিজের রুমে বসে একটা ডায়েরি খুলল। তাতে লিখল, আজ থেকে খালার দেওয়া শপথ রাখার পাশাপাশি আমি নিজের লড়াই শুরু করব। কেউ আমাকে এই বাড়ি থেকে সরাতে পারবে না। আমি এখন শুধু ঈশানের বউ না, এই বাড়ির সম্মানের রক্ষক। ডায়েরি পাতা ভিজে উঠল চোখে জল আর প্রতিজ্ঞায়। জানালা বাইরে তখন পূর্ণিমার আলো, আর তার মধ্যেই তুলি নিঃশব্দে বলল, এখন খেলা শুরু করো খালাম্মা। তুমি চাল দেবে, আমি শেষ করব। বাড়ির সন্ধ্যা, বাইরে বাতাস খানিকটা চাল করা। ঘরের ভেতর অপরিবর্তিত এক ভারী নীরবতা। তুলি চুপচাপ বসে আছে টেবিলের পাশে। মুখে খিলখিলান হাসি নেই, কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা। গতকাল রাতে খালার ফোনে কথা, ওকে তাড়াতে হবে। সব কথাই এখনো কানে বেজে আছে। আজ আর অপেক্ষা নয়। তুলি সিদ্ধান্ত নিয়েছে আবার কেউ ওর জায়গা কেড়ে নেবে না। তুলি পরিকল্পনা সোজা কিন্তু তীক্ষ্ণ। তার ভিতরে ছিল ধৈর্য, সূক্ষ্ম নাটক আর এক মুহূর্তে সঠিক আঘাত। প্রথমে সে জানালো সে চুপ থাকবে, তারপর মিষ্টি আচরণ করবে, সবাইকে বিভ্রান্ত করবে, কিন্তু চোখে তো ঝলক আছে। কারোর সঙ্গে ঘরের ভিতরে আলো ছড়াতেই যথেষ্ট। রাত 8টায় ভর্তি ছিল ছোট ছোট ছেলে মেয়েদের। গান বাজনা খাওয়া দাওয়া দিয়ে সাজানো এক ছলনাময়ী আমন্ত্রণ। বাবা ঘরের এক কোণে, মাথায় চিন্তার ছাপ। রোজিনা হাসি ধরে মনে মনে ভাবছে, এবার তুলি গেলে পরিস্থিতি মিটে যাবে। তুলি কিন্তু সময়টাই বেছে নিয়েছে। পরিবারের সবাই এগিয়ে এসেছে অতিথি সাজে। সবার সামনে ঈশান রাগে ক্লান্ত, বাবার চোখে কৌতূহল আর সন্দেহ। এটাই মঞ্চ। তুলি ধীরে ধীরে উঠে এসে বলল, আজকে একটু বিশেষ কিছু খেলতে চাই।
সবাই বসো, আমিও একটা কথা বলবো। কি বৌমা, কি খেলবে? না, খেলাতে চাই না, আমি শুধু এমন একটি কথা সবাইকে শোনাবো যা অনেক দিন ধরেই আমার কাছে লুকিয়ে ছিল। ঘরে সারাক্ষণ কৌতূহল বাড়ল। কেউ বুঝলো না তুলি কি বলতে চাই। তুলি ধীরে বলল, যারা সত্য শুনতে ভয় পায় তারা বাইরে চলে যায়। রোজিনা নত সুন্দর হওয়ার ভান করলো, কিন্তু স্বভাবতই বসে রইল। ইচ্ছে করলেই তো রূপটা সামলে নেওয়া যায় না। তুলি হাত দিয়ে মোবাইলে এক বাটন টিপে দিল। পাশের চোবাই থাকা ঈশান চমকে উঠল। 3.5 মিনিটের মধ্যে ঘরে নীরবতা নেমে এলো, কেবল মোবাইলে হালকা লঘু ভিব্রেশন। তুলি স্পষ্ট কণ্ঠে বলল, আমি যে কথাগুলো বলবো সবই আমার খালার মুখে শুনেছি। আজকে তিনি সাক্ষ্য দেবেন এবং ভিডিও শোনানো হবে। তুলির কথায় বাবার চলে অদ্ভুত কম্পন, কিন্তু রোজিনার ঠোঁট শক্ত। সে হাসি পাতল করে, এটা কি নাটক? তুই কি প্রমাণ দেখাতে পারবি? প্রমাণ আছে, খালাইয়া যেখানে আছে উনি সব বলবেন। এই বলেই খুলে দিল মোবাইলে রেকর্ড করা একটি কথাবার্তার অডিও। খালার কণ্ঠ স্পষ্ট ও নরম, কিন্তু কথাগুলো তীক্ষ্ণ। ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কোনো অন্যায় করি নাই, সব ওদের ষড়যন্ত্র, আমাকে যাতে তাড়াতে পারে। অডিও শেষ হতেই ঘরে একটা শিহরণ নেমে এলো। রোজিনার মুখ প্রথমে বদলালো, তারপর সে থরথর করে উঠে বসলো। এটা মিথ্যা, কেউ এভাবে কথা বলতে পারে না। তুলি নামিয়ে রেখেছিল আরও এক ক্লিপ। এবার রেকর্ডিংয়ে রোজিনার নিজের কণ্ঠ। ওকে জোর করে বাড়ি থেকে বের করে দাও, না হলে খবর করে দেব। কথাগুলো ছিল পরিষ্কার, খোলা, আর রেকর্ডিংয়ের কোনো কাটছাট নেই। প্রতিটা শব্দ ঘরের বাতাসকে দুম করে মরিয়ে দিল। বাবার চেহারা অচল হয়ে গেল। তিনি দাঁত নাড়িয়ে বলেন, এটা কি? কিভাবে? কে রেকর্ড করলো? তুলি, এই কি? মা বাবা যখন আমাকে বলেছেন সেটা আমি বিশ্বাস করিনি, কিন্তু খালা নিজেই আমাকে সবটা বলেছিলেন, আর আমি সেই কথা আজকে রেকর্ড করে রেখেছি। এই মেয়েটা কৌশলী, কেউ তো এমন হাস্যসুলভ প্রমাণ দেবে না। আপনি যে লোকদের ফোন করতেন তাদের নাম ও সময় সব আমার কাছে আছে। আমি দেখেছি আপনার মিটিংয়ের কথাবার্তা, টাকা লেনদেনের কথা, সব আপনার কণ্ঠ, আর আপনার কথাগুলো মোবাইলেও আছে। একাকী নীরবতার মধ্যে বাবার চোখ পূর্ণ হলো। শুনতে পাচ্ছিল না, বিশ্বাস করতে পারছিল না। রোজিনা হৃদরোগ কণ্ঠে বলেন, তুমি কেন এইভাবে? তুলি ঠেসে টেবিল থেকে ফাইল বের করলো। কিছু ছবি, কিন্তু পেমেন্ট মেসেজের স্ক্রিনশট আর খালার কণ্ঠের পূর্ণ রেকর্ড সব সাজিয়ে ফেলে দিল সামনে। সবাই চেয়ে চুপ। ঈশান কণ্ঠে মাত্র এক এক রকম। এগুলো কি? সবকিছু ঠিক জায়গায় থাকলে সত্য বেরিয়ে আসে। আপনি যদি সত্যিই ভাবেন আমি এখানে থাকার মতো নই, তাহলে আইন আছে, লোক আছে, কিন্তু সৎ পথে। আপনি যেভাবে ছলচাতুরি করেছেন তা আজ সবার সামনে। আমি কোনো ভুল করিনি। আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, আমার খালাকে ঘরে ফিরতে বাধা দিয়েছেন, আর এখন এই সংসারের শান্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন। সবকিছু আমার কাছে আছে, আমি পিছু হটবো না। ঘরে সচকিত নীরবতা। বাবা যিনি চত্বরের বাইরে করার সিদ্ধান্ত নিতেন, সে ধীরে উঠে দাঁড়িয়ে রোজিনার দিকে বললেন, তুলি কি বলছে? এটা কি সত্যি? রোজিনা কান্নায় ভেঙে পড়ল, দম ফেলল, কিন্তু কথার জবাব না পেয়ে সে হাঁ করে তাকালো। তুলি তখন তার খালাকে সামনে নিয়ে আসলো। খালাও তখন কাঁদতে কাঁদতে এলো। তিনি সাহস করে বলেন, আমি সব বলেছি তুলিকে, সব। রোজিনা কিভাবে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমাকে খুন পর্যন্ত করতে চাইছে, তাই আমি নিজেকে আত্মগোপন করে রাখছিলাম। আমি কি ভুল করেছি? এখন কাজটা আমরা নিজে করব না, আইন আছে, আপনার কাছে সময় আছে। আপনি চাইলে আমি পুলিশের মাধ্যমে সব প্রমাণ জমা করে দেব। বাবা গম্ভীর চেহারায় মাথা নত করলেন। তুলির সাহস, সুচিন্তিত কাগজ ও সাক্ষ্য সব মিলিয়ে তাকে এক মুহূর্তে ভাবতে বাধ্য করল। রোজিনা কালো চোখ নামিয়ে নিয়ে গিয়ে বললেন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। রোজিনার কথা কেউ শুনল না। তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হলো। বাড়ির লোকেদের মাঝে সন্দেহের ছায়া। বাবা শান্তভাবে তুলির দিকে তাকিয়ে বলেন, তুলি, তুমি যদি চাও আমার কথাটা বাইরে নিয়ে যেতে পারি না, কিন্তু তুমি এখানে থাকো। আমার ভুল থাকলে আমি ঠিক করব। বাবা, আমি চাই এই বাড়িটা শান্তিতে থাকুক।
কিন্তু কেউ অন্যায় করবে তা আমি সহ্য করব না। তুমি তুমি সত্যি শক্তিশালী। আমি ভুল বুঝেছি। ভুল বোঝার জায়গা সবাই পারে, তবে ভুল ঠিক করা বড় ব্যাপার। ভোরের আলোটা ঘর জুড়ে ঢুকে পড়েছে। নরম হাওয়া জানালা পর্দা দোলাচ্ছে আলতো করে। রান্নাঘর থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ আর মিষ্টি চায়ের সুবাস। ঈশান ঘুম চোখে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল তুলে অ্যাপ্রন পরে, চুল বাঁধা, হাতে চামচ নিয়ে ব্যস্ত হয়ে কাজ করছে। তার পাশে এক বৃদ্ধা, চুলে পাক ধরা, মুখে মায়ের ছাপ। ঈশানের নিজের মা সুমিত্রা, কিন্তু আজকের দৃশ্যটা একদম আলাদা। সুমিত্রা যখন কাজের হাঁড়িটা তুলতে যাচ্ছিল তখন তুলি তার হাত ধরে থামালো। খালা, আপনি বসুন না, আমি করছি সব, আপনি আর হাত দেবেন না কাজে। না মা, আমি না করলে কেমন লাগে? ছোটবেলা থেকে তো রান্নাঘরেই জীবন কেটেছে, হাত খালি রাখতে মন চায় না। তুলি চামচ নামিয়ে তার কাছে গিয়ে দু হাত ধরে বলল, খালা, সারা জীবন তো কষ্ট করেছেন, আপনার হাতের দাগই প্রমাণ আপনি কতটা লড়েছেন। এখন বাকিটা জীবন সুখে কাটান, আমি আছি না, আমি সব করব। সুমিত্রা মৃদু অবাক চোখে তাকালেন। যে মেয়েটাকে একসময় শুধু বোনের মেয়ে হিসাবে চিনতেন, আজ সে যেন মেয়ে হয়ে উঠেছে। তুই এমন বলিস কেন মা? আমার তো কোনো মেয়ে ছিল না, আজ মনে হচ্ছে সত্যি একটা মেয়ে পেয়েছি। তাহলে আমিও তো ভাগ্যবতী খালা, এমন মা পেয়েছি। আপনি শুধু পাশে থাকবেন, আমি রান্না, কাপড়, ঘর সব সামলে নেব। আপনি বসে বসে চা খাবেন, আমার গল্প শুনবেন। এই কথাগুলো বলি তুলি মজার ছলে খালার সামনে চায়ের কাপ ধরিয়ে দিল। এই নিন, আজ আমি বানিয়েছি, ভালো না লাগলে বকা দেবেন, কিন্তু কাজ করবেন না। তুই তো আমার ছেলেকেও হার মানিয়ে দিবি মনে হয়। ঈশান কখনো এভাবে খেয়াল রাখে না। ও তো ছেলে, আমি মেয়ে, আমি জানি মায়ের কষ্ট কতটা, তাই না খালা? ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ঈশান সবকিছু দেখছিল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে ভাবছিল, যে মেয়েটাকে আমি একসময় ভুল বুঝেছিলাম, সে আজ আমার মাকে নিজের মায়ের মতো আগলে রাখছে। আমি কি তবে সত্যিই ভাগ্যবান? মা, আপনি আবার কাজ করছেন কেন? তুলি তো বলেছিল আপনাকে কিছু করতে দেবে না। তোর বউ তো একদম পাগল, আমার হাত থেকে হাঁড়িটা ছিনিয়ে নিচ্ছিল, বলছে আপনি খালা, আমি চাকরানি নই। এখন আমি বসে বসে আদেশ খাচ্ছি। এই তো আবার শুরু হলো। আমি শুধু চাই আপনি একটু আরাম করুন, এত কষ্ট করেছেন জীবনে, এখন একটু সুখ ভোগ করুন না। ঈশান চুপ করে তাকিয়ে রইল। তুলির মুখে কেমন যেন আলো ছড়িয়ে পড়েছে, মমতা, স্নেহ, ভালোবাসায়। ঈশান ধীরে ধীরে বলল, তুমি জানো তুলি, মা ছোটবেলায় অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমি কোনোদিন ভাবিনি কেউ তাকে এতটা সম্মান দেবে। যে মানুষ অন্যের মাকে ভালোবাসতে পারে সেই তো সত্যিকারের মানুষ, তাই না? তোমরা দুজন সুখে থাকো বাবা। তোমাদের দেখে এখন আমার মনে হয় এই ঘর আবার আলো ফিরে পেয়েছে। তুমি জানো মা, আমি এখন বুঝি সুখ কাকে বলে। তুলি শুধু আমার স্ত্রী না, সে এই বাড়ির আশীর্বাদ। আচ্ছা, এখন এত আবেগী কথা বাদ দিন, নাস্তা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। খালা, আপনি বসুন, আমি পরিবেশন করি। তুই না থাকলে এই ঘরে হাসি ফিরতো না মা। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি যেন তোমার ভাইকে আগলে রাখি, কিন্তু এখন বুঝি শুধু ও নয়, আপনাকেও আগলে রাখবো। ঈশান চুপচাপ তাকিয়ে থাকলো। এই মেয়েটার সরলতা, ভালোবাসা আর মমতার সামনে তার সব অভিমান গেল গলে। চুলার আগুনে হাঁড়ির জল ফুটছে, কিন্তু ঘরের ভেতরে আজ অন্য এক উষ্ণতা ছড়িয়ে পড়েছে। একটা মেয়ের ভালোবাসায় নতুন গড়া সম্পর্কের উষ্ণতা। বিকেলের নরম আলো ঘরের জানালা বেয়ে ঢুকছে। তুলি তখন রান্নাঘরে দাঁড়িয়ে চুলায় ভাত বসাচ্ছে, মুখে হালকা একটা গান। এদিকে ঈশান সোফায় বসে ফোন স্ক্রল করছে। ঠিক তখনই মোবাইলটা কে পড়লো, স্ক্রিনে ভেসে উঠল নামটা নীলা। ঈশানের বুকের ভিতর কেমন একটা ঝড় বইয়ে গেল। সে একবার তুলির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বারান্দায় চলে গেল। ফোনের ওপাশ থেকে নীলার কণ্ঠ কাঁপছে, ঈশান, একবার দেখা করো না প্লিজ, তোমাকে ছাড়া থাকতে পারছি না। নীলা, তুমি এখন এসব বলো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার এখন তুলির সঙ্গে
সংসার করতে হবে। সব কিছু শেষ হয়ে গেছে। না, শেষ হয়নি। তোমার চোখে আমি এখনো সেই জায়গাটা দেখি যেটা একদিন আমার ছিল। তুমি কি ভুলে গেছো আমরা কত স্বপ্ন দেখেছিলাম একসাথে? ঈশান চুপ করে থাকে, চোখের সামনে তুলের হাসি, কিন্তু কানে বাজছে নীলার কণ্ঠ। নীলা আবার বলে, একবার দেখা করো জান, না হলে আমি বাঁচবো না, আমি মরে যাব। প্লিজ নীলা, এমন কথা বলো না। আমি তোমার কাছে আসবো, একবারই দেখা করব, ঠিক আছে? ফোনটা কেটে দিতে তার বুকটা ভারী হয়ে গেল, ভেতরে এক ধরনের অপরাধ বোধ, কিন্তু মনে একরাশ টান। ঠিক তখনই পেছন থেকে তুলির কণ্ঠ, তুমি কার সঙ্গে কথা বলছিলে ঈশান? আরে কিছু না, এক সিনিয়র, একটু কাজের ব্যাপার ছিল। এই তো, এখন কাজের ফোনও গোপনে রাখতে হয়? তুমি আবার সন্দেহ করছো? আমি একটু কাজের জন্যই যাচ্ছি বাইরে, বেশি দেরি করব না। ঠিক আছে, তবে সাবধানে যেও, আমি নাস্তা গরম রাখবো, ফিরে খেও। ঈশান হাসি দিল, কিন্তু সে হাসির ভেতরে একরাশ গোপন আতঙ্ক। বারান্দা পেরিয়ে যখন বাইরে বেরোলো, নিজের মনে পড়ল, একটা দেখা করলেই শেষ। আমি নীলাকে বোঝাবো সব শেষ হয়ে গেছে। কিন্তু কে জানতো এই একটা দেখা হবে তাদের জীবনে নতুন অধ্যায়, একটা অধ্যায় যেখানে ভালোবাসা, বিশ্বাস আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে যাবে তুলি নামের এক নারী। রাত্রের আলো নরমভাবে শহরের রাস্তায় পড়েছে। রেস্টুরেন্টের ভেতর হালকা আলো, সুরের মাঝে হঠাৎ প্রবেশ করলো ঈশান। তার চোখে নির্দিষ্ট একটি দৃষ্টি, কিন্তু হৃদয়টা একটু অস্থির। নীলা তাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কণ্ঠে কাঁপল, জান, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার কাছে ফিরে এসো প্লিজ। নীলা দেখো, সব তো অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এখন তুলিকে মেনে নিয়েছি, আমি ওকে ভালোবাসি। তুমি আমাকে ভুলে যাও, আমি চাই তুমি কষ্ট পেও না। কিন্তু আমি চাই তোমাকে জান। আমি এখন শুধুই তুলির সঙ্গে আছি, সব কিছু শেষ হয়েছে, আমি আর কিছু করতে পারি না। তিনি চেষ্টা করলো নীলাকে বোঝাতে, যতটা সম্ভব শান্ত সাবলীল ভাবে। কিন্তু রেস্টুরেন্টের কোণে কেউ ছবি তুলছে। হঠাৎ চেয়ার, লাইট, ফ্রেম সব মিলে ফ্ল্যাশ। ঈশান আর নীলার ছবি তুলে চলে গেল। এদিকে তুলে রুমে ফিরেছে। সারাদিনের কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে বসেছে। তার হাতে ফোন, মেসেজের নোটিফিকেশন। কোনো দরকারি খবর হতে পারে। ফোন খুলতে চোখের সামনে ঝাপসা হয়ে ধাক্কা লাগে ঈশান আর নীলার ছবি। জড়িয়ে ধরা দুটি হাত ধরা, কাছাকাছি বসে হেসে থাকা মুখ। তুলে হৃদয় হঠাৎ থমকে যায়। এক মুহূর্তে পুরো পৃথিবী থমকে যায়। তার চোখে জল ওঠে, বুকটা ব্যথায় দবিত। মনে মনে একটাই ভাবে, তুমি আমাকে ঠকিয়েছো ঈশান। যে মানুষকে আমি বিশ্বাস করেছি সে আমার প্রতারক। তুলি দম নিতে চেষ্টা করে, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি যেন উবে যায়। ফোনটা হাত থেকে পড়তে চায়, চোখ ভিজে যায়। তুলি ভেতরে এক ধাক্কা, এক জ্বালা। সে কাঁপতে কাঁপতে চেয়ার ধরে দাঁড়ায়। মনে গভীর থেকে গর্জে উঠল, তুমি সত্যি আমাকে বিশ্বাসঘাতকতা করেছো। রাত গভীর, বাড়ির সব লাইট নিভে গেছে। শুধু ড্রয়িং রুমের এক কোণে টেবিল ল্যাম্প জ্বলছে। ঘড়ি কাটা 12টা ছুঁই ছুঁই। ঈশান দরজা খুলে ঢুকলো নিঃশব্দে। ভাবছে তুলি হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তে বুক কেঁপে উঠল। তুলি দাঁড়িয়ে আছে দরজার কাছে, চোখে ভয়ঙ্কর শান্ত এক আগুন। ঠোঁট কাঁপছে, কিন্তু গলায় কণ্ঠটা কাঁপছে না। কোথায় গিয়েছিলে ঈশান? আমি তো বলেছিলাম সিনিয়রের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সিনিয়র মানে নীলা, তাই তো? তুমি জানলে কিভাবে? তুলির সামনে এগিয়ে এলো। চোখে পানি জমে আছে, কিন্তু সেই পানি আগুনের মতো জ্বলছে। এইভাবে ঠকাতে পারলে তুমি ঈশান? আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম, এতটা ভালোবেসেছিলাম, আর তুমি আমার সেই ভালোবাসার প্রতিদান দিলে এইভাবে? তুলি শোনো, তুমি ভুল বুঝছো জান, ওইভাবে কিছুই হয়নি। আমি শুধু... কোনটা ভুল ঈশান? তুমি যে নীলাকে জড়িয়ে ধরেছো সেটা ভুল, না তুমি যে ওর হাত ধরে গল্প করছো সেটা ভুল? কোনটা বলবে তুমি? কোনটা পরিস্থিতি? তুমি বুঝতে পারছো না। নীলা আমাকে জোর করে ডেকেছিল, আমি না গেলেও বলেছিল নিজেকে শেষ করে ফেলবে। আমি কেবল ওকে বোঝাতে গিয়েছিলাম। বিশ্বাস করো, আমি কিছু ভুল করিনি। হ্যাঁ আমি বুঝি, পরিস্থিতির জন্যই না।
পরিস্থিতির জন্যই তুমি একজন মেয়ের পাশে গিয়ে বসলে, পরিস্থিতির জন্যই তুমি ওর হাত ধরলে, আর পরিস্থিতির জন্যই তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভুলে গেলে। না তুলি, আমি তোমাকে ভুলিনি। আমি এখনও তোমাকেই ভালোবাসি। তুমি আমার শান্তি, তুমি আমার ঘর। কিন্তু আমি যদি না যেতাম, নীলার হয়তো কিছু হয়ে যেত। আমি শুধু একটা মানুষকে ভুল করতে দেইনি, এইটুকুই। তুমি এখন নিজেকে নায়ক ভাবছো, তাই না? একজন মেয়েকে বাঁচানোর অজুহাতে নিজের স্ত্রীকে আঘাত করলে, আর সেটা নাকি ন্যায়? তুমি চাইলে আমাকে মারো, গাল দাও, কিন্তু আমার চোখের দিকে তাকাও তুলি। এমন একটাও মুহূর্ত নেই যেটাতে আমি তোমাকে না ভেবেছি। তুলি হাত সরিয়ে নিল, চোখে পানি টলমলে করছে, কিন্তু সে সেটা মুছল না। তোমাকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসটাই আজ সবচেয়ে বড় ভুল ছিল ঈশান। আমি প্রমাণ করব তুলি, আমি প্রমাণ করব আমার ভালোবাসা কখনো নোংরা ছিল না। শুধু একটুকু সময় দাও জান। তুলি পেছন ফিরে চলে যায় নিজের রুমে। দরজা বন্ধ হয় ধীরে ধীরে, কিন্তু সেই শব্দটা ঈশানের বুক ভেদ করে ঢুকে যায়। বাইরে বজ্রপাত, ভিতরে ভালোবাসার ভাঙন। দুজনেই চুপ, কিন্তু নীরবতার ভেতর একটাই শব্দ বাজে। বিশ্বাস ভাঙলে ভালোবাসা আর আগের মতো থাকে না। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। বাড়ির বাতাসটাও যেন ভারী হয়ে গেছে। তুলি একা বসে আছে বিছানায়, চোখ দুটো লাল হয়ে আছে কাঁদতে কাঁদতে। ঈশানের কথা, নীলার ছবি, সব মিলিয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। ঠিক তখনই টুপ করে দরজার লকটা খুলে গেল। তুলি চমকে উঠল। পেছন ফিরে দেখে ঈশান, মুখটা ক্লান্ত, চোখে অপরাধ বোধ, কণ্ঠে কাঁপুনি। সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো, দরজাটা বন্ধ করে নরম গলায় বলল, তুলি, একটা কথাও না বলে তুমি এত দূরে চলে গেলে জান, আমি সহ্য করতে পারছি না। তুমি কেন এলে এখানে? আমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। শোনো না, আমি তোমাকে ঠকাইনি তুলি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি শুধু নীলাকে বোঝাতে গিয়েছিলাম যেন সে নিজের ক্ষতি না করে। আমি ভুল কিছু করিনি জান। তুমি আমার পৃথিবী, তোমাকে হারানোর ভাবনাতেই আমি মরে যাচ্ছি ভেতরে ভেতরে। ভালোবাসো বলো, আর ছবি তুলতে দাও, অন্য কারোর পাশে দাঁড়াতে চাও? ঈশান নিঃশব্দে তার কপালে চুল সরিয়ে দেয়, তারপর তুলির ঠোঁটে চুমু দেয়, চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে, আমি তোমার জন্য সব করতে পারি তুলি। তুমি যদি চাও আমি এই মুহূর্তে সব ছেড়ে তোমার সামনে দাঁড়াবো। শুধু বলো তুমি বিশ্বাস করো আমাকে। অন্য কারোর পাশে দাঁড়াতে দাও? আমি রাগ করিনি ঈশান। তুমি আমার ভালোবাসায় যে বিশ্বাস ছিল সেটা এক মুহূর্তে ভেঙে দিয়েছিলে। জান, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এমন ভুল হবে না। তুমি আমার বউ, আমার জীবন। তোমাকে কষ্ট দেওয়া মানে নিজেকে শেষ করা। একবার আমাকে ক্ষমা করো প্লিজ। তুলির চোখে অভিমানের সঙ্গে ভালোবাসার আলো ঝলকায়। ধীরে ধীরে সে ঈশানের দিকে ফিরে তাকায়, তারপর চুপচাপ এগিয়ে গিয়ে ঈশানের বুকের উপর মাথা রাখে। আর কখনো এমন করবে না তো? আমাকে এমন কাঁদাবে না তো? না সোনা, কখনো না। তুমি কাঁদলে আমি বাঁচবো না জান। তোমাকে ছাড়া আমি কিছুই না। দুজনেই নীরবে একে অপরকে শক্ত করে ধরে থাকে। বাইরে তখন বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভিতরে দুটো হৃদয়ে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। তুলির অভিমান গলে গিয়ে মিলিয়ে যায় ঈশানের ভালোবাসার উষ্ণতায়। নিঃশব্দে শান্তভাবে ভালোবাসা আবার ফিরে আসে তাদের জীবনে। ঈশান তুলের ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। তুলিও ঈশানের সাথে তাল মেলালো। একে একে দুজনের পোশাক নিচে গড়াগড়ি খেতে লাগলো, আর তারা দুজন ভালোবাসাময়ী রাত পার করলো।